আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসি পরীক্ষা 2026 এর সিলেট বোর্ড পদার্থবিজ্ঞান প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যদি আমাদের 1 নং প্রশ্নের দিকে আসি, দেখো আমরা জানি আমাদের 1 নং কোশ্চেনের মধ্যে সংক্ষিপ্ত কোশ্চেন থাকে, তাই না? সংক্ষিপ্ত কোশ্চেন 60টি থাকবে, 60টির মধ্যে 5টি কোশ্চেনের উত্তর করতে হয়। চলো দেখি কি কি রয়েছে। প্রথমে আমরা যদি আমাদের ক নং প্রশ্নের দিকে লক্ষ্য করি, আমাদেরকে বলেছে স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় কেন। দেখো আমাকে বলেছে যে স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয়। এখন তুমি খুব ভালো করে জানো যে স্লাইড ক্যালিপার্সের মধ্যে দুটি স্কেল থাকে, তাই না? এটি হচ্ছে প্রধান স্কেল, এটি হচ্ছে প্রধান স্কেল, এবং এই প্রধান স্কেলের উপরে মুভ করা যায় এরকম আরেকটি স্কেল। এই যে এই স্কেলটা যে রয়েছে এটাকে মুভ করানো যায়, তাই না? এটি হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, তাই তো? তো এখানে দুই ধরনের স্কেল থাকে। এই যে আমাদের যে প্রধান স্কেল যেটি রয়েছে, এই প্রধান স্কেলটা মূলত হচ্ছে এক ধরনের মিটার স্কেল। আর একটা মিটার স্কেলে সবচাইতে ছোট যে দাগটি থাকে সেটি হচ্ছে মিলিমিটার। অর্থাৎ আমাদের প্রধান স্কেলে সবচেয়ে ক্ষুদ্রতম যে দাগ সেটা হচ্ছে, মনে করো মিলিমিটারের দাগ কাটা আছে, কিসে আছে? মিলিমিটার। অর্থাৎ আমরা এই ধরে নিচ্ছি যে এটা হচ্ছে মিলিমিটার। আমি একটু লিখে দিচ্ছি এখানে মিলিমিটার। অর্থাৎ আমাদের প্রধান স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে ওই প্রধান স্কেল দ্বারা সর্বনিম্ন সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে 1 মিলিমিটার। 1 মিলিমিটারের চেয়ে ছোট কোনো কিছু পরিমাপ করা যাবে না। এখন এই কারণে আমাদের যদি কখনো 1 মিলিমিটারের চাইতেও ছোট কোনো কিছু পরিমাপ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন হয় ভার্নিয়ার স্কেল। কারণ আমাদের এই যে ভার্নিয়ার স্কেল যে রয়েছে, ভার্নিয়ার স্কেলের যে আমাদের এক ঘর, দেখো ভার্নিয়ার স্কেলের যে এক ঘরের মান, এটি কিন্তু আমাদের প্রধান স্কেলের এক ঘরের মানের চাইতে কি হয়? ছোট হয়। প্রধান স্কেলের এক ঘরের মান চাইতে কি হয়? ছোট হয়। একটু ব্যাপারটা বোঝাই বলি, দেখো এটি হচ্ছে আমাদের প্রধান স্কেলের এক ঘর, তাই না? এটি হচ্ছে আমাদের, দেখো এটি হচ্ছে আমাদের প্রধান স্কেলের এক ঘর, এবং এই যে এটি আমাদের নিচের যে যেই দাগটি রয়েছে, যে এই যে এটি হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের এক ঘর। এটি হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের এক ঘর। এখন তুমি আমাকে বলো তো, তাহলে আমরা কি বলতেই পারি না যে আমাদের ভার্নিয়ার স্কেলের এক ঘর আমার প্রধান স্কেলের এক ঘরের চাইতে ছোট, মানে 1 মিলিমিটারের চাইতে ছোট? অবশ্যই ছোট। এখন তোমাকে যদি বলা হয় যে কতটুকু ছোট, তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে এখান থেকে সোজা যদি আমরা টান দিই, এই যে এখানে যে ঘরটি রয়েছে, অর্থাৎ এই যে আমি এখানে ডট 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 দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তার মানে দেখো আমাদের এই যে মাঝখানে যে জায়গাটুকু রয়েছে, এতটুকু জায়গা কিন্তু আমাদের ভার্নিয়ার স্কেলের এক ঘর প্রধান স্কেলের এক ঘরের চাইতে এতটুকু ছোট। এবং এই মানটুকুকে কি বলে? এইটুকুকে বলে ভার্নিয়ার ধ্রুবক, মানে ভিসি। এখন আমরা জানি যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, যে ভার্নিয়ার স্কেলের এক ঘর আমার প্রধান স্কেলের এক ঘরের চাইতে যতটুকু ছোট তাকে তো ভার্নিয়ার ধ্রুবক বলে। আর ভার্নিয়ার ধ্রুবক এই কথাটার মানে কি? আমরা কিন্তু জানি ভিসি, ভিসি ইকুয়াল আমরা কি জানি বলতো? এস ডিভাইডেড বাই হচ্ছে এন। অর্থাৎ আমাদের প্রধান স্কেলের এক ঘরের মান আমরা জানি 1 মিলিমিটার, 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের দাগ যদি এখানে 10টি হয়, তাহলে আমাদের উত্তর আসবে কত? 0.1 মিলিমিটার। অর্থাৎ এই কথাটার মানে কি? এই কথাটার মান হচ্ছে এই যে সূক্ষ্ম যে জায়গাটুকু রয়েছে এইটুকের মান হচ্ছে 0.1 মিলিমিটার। এবং এই কথার আরেকটা মানে কি? এই কথার আরেকটি মানে হচ্ছে ওই ভার্নিয়ার স্কেলটি দিয়ে সর্বনিম্ন সূক্ষ্মভাবে মাপা যাবে কত? 0.1 মিলিমিটার। এতটুকু সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, আমরা এত কিছু পরীক্ষায় না লিখে একদম, যেহেতু খ নম্বর কোশ্চেন 2 নম্বর পাইতে হবে, মূল কথাটা লিখে দিব। মূল কথা হচ্ছে আমাদের প্রধান স্কেলের মাধ্যমে বা প্রধান স্কেল দ্বারা আমরা সর্বনিম্ন পরিমাপ করতে পারি 1 মিলিমিটার। সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারি? 1 মিলিমিটার। 1 মিলিমিটারের চাইতে ছোট যদি কোনো কিছু পরিমাপ করার প্রয়োজন হয়, 1 মিলিমিটারের চাইতে ছোট যদি কোনো কিছু পরিমাপ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে ভার্নিয়ার স্কেল। মূল কথা শেষ। তাহলে মূল কথা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল এজন্যই মূলত ব্যবহার করা হয়, যাতে আমরা 1 মিলিমিটারের চাইতে ছোট কোনো কিছু পরিমাপ করতে পারি। ওকে, আশা করি তোমাকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। নেক্সট, এবার আমরা আমাদের পরবর্তী খ নং প্রশ্ন। আমাকে বলেছে যে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে আমি কি বুঝি। দেখো অভিকর্ষ ত্বরণ আমরা কি জানি বলতো? অভিকর্ষ ত্বরণ আমরা জানি যে কোনো একটা বস্তু যদি মুক্তভাবে পড়তে শুরু করে, দেখো তো কোনো একটা বস্তু মনে করি যে উপর থেকে নিচের দিকে পড়ছে। এখন তোমাকে যদি বলা হয় যে একটা বস্তু আসলে উপর থেকে কেন পড়ে, কারণ আমরা জানি পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, রাইট? তার মানে পৃথিবী এই বস্তুটাকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এবং সেই বলটিকে বলা হয় অভিকর্ষজ বল। কি বলে? অভিকর্ষজ বল। তার মানে অভিকর্ষজ বলের প্রভাবে পৃথিবী যেহেতু তাকে নিচের দিকে টানছে, তাহলে অবশ্যই সে কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, স্বাভাবিক, তাই না? আচ্ছা, তাহলে আমরা বলতেই পারি
যে পৃথিবী কোনো বস্তুকে যখন নিচের দিকে আকর্ষণ করছে মানে অভিকর্ষজ বলে টানছে, আর অভিকর্ষজ বলের প্রভাবে কোনো বস্তু যখন গতিশীল হয় তখন তার বেগ বৃদ্ধি পায়। এখন আমরা খুব ভালো করে জানি একটা বস্তু যখন উপর থেকে পড়ে তার আদিবেগ কি হয় বল, আদিবেগ হয় 0। উপর থেকে পড়তে শুরু করলে তো প্রতি মুহূর্তে তার বেগ বৃদ্ধি পায়, আর বেগ বৃদ্ধি যা পাচ্ছে এটাকে আমরা কি বলি, ত্বরণ। ত্বরণটা কেন হচ্ছে? অভিকর্ষজ বলের প্রভাবে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে অভিকর্ষজ বলের প্রভাবে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। আগে প্রথমে তুমি সংজ্ঞাটা বলে দিবা, যেহেতু তোমাকে 2 নাম্বার পাইতে হবে, প্রথমে তুমি কি অভিকর্ষজ ত্বরণ যে রয়েছে অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞাটা তুমি বলে দিবা, অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞাটা বলে দিবা যে অভিকর্ষজ বলের প্রভাবে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এরপরে লিখবা যে আমরা অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে বুঝি যে ওই বস্তুর বা পরন্ত কোনো বস্তুর প্রতি মুহূর্তে বা প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড হারে, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ এই হারে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তুমি চাইলে এক্সাম্পল বলতে পারো, অর্থাৎ আমরা বলতেই পারি যে এক সেকেন্ডে বস্তুর বেগ যদি হয় 9.8, তাহলে 2 সেকেন্ডে আবার 9.8 বৃদ্ধি পাবে, সেটি হয়ে যাবে 19.6। 3 সেকেন্ডে আবার 9.8 বৃদ্ধি পাবে, সেটি হয়তো হয়ে যাবে আমাদের 29.4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 করে বৃদ্ধি পাবে। ওকে, আশা করি তোমাকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। নেক্সট নেক্সট বলছে বৈঠা দ্বারা, দেখো বলছে বৈঠা দ্বারা পানিকে পিছন দিকে ঠেলা হলে নৌকা সামনের দিকে এগিয়ে যায় কেন? এখন আমাকে বলেছে আমরা যখন নৌকা চালাই বা মাঝিরা যখন নৌকা চালায়, তুমি বৈঠা দিয়ে নৌকাকে পিছনের দিকে বা পানিকে পিছনের দিকে আঘাত করলে নৌকা সামনের দিকে যায় কেন? একদম সিম্পল ম্যাথ। আমরা জানি প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই না? আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ একজন মাঝি যখন বৈঠা দিয়ে, এখানে মনে করো একজন মাঝি বসে আছে, তো আচ্ছা এটাকে আসলে কিভাবে আঁকা যেতে পারে বলতো? আমরা বোঝানোর সুবিধার্থে ধরে নিই যে এই যে মনে করো সাপোজ এখানে একজন মাঝি আছে, তো এই যে এখানে যদি একজন মাঝি থাকে তো মাঝির ধরে নিচ্ছি যে এটা বৈঠা। আচ্ছা, এটা তো ছবিটা জাস্ট হচ্ছে না, আমরা বোঝানোর জন্য ধরছি। তো দেখো, মাঝি যদি এই বৈঠা দিয়ে পানিকে পিছনের দিকে আঘাত করে তাহলে এইটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে কি বল, এটা হচ্ছে পানির উপর ক্রিয়া বল। এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে শিখেছি প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ তুমি পানিকে যত ফোর্সে ক্রিয়া বল প্রয়োগ করবে, পানিও ঠিক একই ফোর্সে তোমাকে বিপরীত দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, তাই কিনা বলো? পানি তোমাকে কি প্রয়োগ করবে? একই বলে বিপরীত দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, অর্থাৎ এই জন্য তুমি যখন বৈঠা দিয়ে পানিকে আঘাত করো, একই জন্য নিউটনের তৃতীয় সূত্রের কারণে বা প্রতিক্রিয়া বলের কারণে আমার নৌকা সামনের দিকে অগ্রসর হয়। এটা সিম্পল, এটা সহজে তুমি লিখতে পারবা। ওকে, নেক্সট বলছে নিউক্লিয়ার বিক্রিয়ায়, দেখো কি বলছে যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটি প্রোটনের সমতুল্য ভর কমে গেলে কি পরিমাণ শক্তি অর্জিত হবে? কি পরিমাণ শক্তি অর্জিত হবে? অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়া, আমরা জানি নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের, একটা নিউক্লিয়ার ফিশন, একটা নিউক্লিয়ার ফিউশন। এখন নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আমরা কি জানি বলতো? আমরা জানি ভর শক্তিতে রূপান্তরিত হয়, রাইট? এবং এই জন্য আমাদের আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে আমরা ঐতিহাসিক সেই সূত্রটি শিখেছি, E ইকুয়াল mc স্কয়ার, তাই কিনা? ইকুয়াল mc স্কয়ার। এখন আমাকে বলেছে যে একটা নিউক্লিয়ার বিক্রিয়ায় যদি একটি প্রোটনের সমতুল্য ভর কমে যায় তাহলে কি পরিমাণ শক্তি নির্গত হবে? তাহলে এক কাজ করি, আমরা ভরটা বসিয়ে দিই। দেখো ইকুয়াল mc স্কয়ার, তাহলে m এর মান যেহেতু আমাকে বলছে একটা প্রোটনের ভর কমে যাবে, তাহলে প্রোটনের ভর আমাকে প্রশ্ন বলেই দেওয়া আছে, সাবধান হতে হবে, প্রোটনের ভর প্রশ্নের মধ্যে গ্রামে দেওয়া আছে। দেখো 10 ইনভার্স 24 গ্রাম, অঙ্কের মধ্যে ব্যবহার করার সময় অবশ্যই সেটাকে কেজিতে বসাতে হবে। তাহলে আমরা জানি এখানে দেখো 1.672 মান যেহেতু আমাকে বলেই দিয়েছে, এটা ইউজ করতে হবে, ইনটু 10 ইনভার্স 27। দেখো এখানে যখন গ্রাম আছে, আমরা জানি গ্রামকে যদি কেজি করি 1000 দ্বারা ভাগ করতে হবে, আর 1000 দিয়ে ভাগ করলে উপরে হয়ে যাবে 27, ইনটু সি কি বলতো? আমরা জানি সি হচ্ছে আলোর বেগ, এবং আলোর বেগ আমরা সকলেই জানি 3 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগের উপর কি রয়েছে? স্কয়ার রয়েছে। আমরা এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তুমি একটু এখানে ফোকাস দিও। দেখো তাহলে আমরা দেখছি যে আমাদের মান কত বলতো? 1.672 ইনটু 10 ইনভার্স কত বলতো? 10 ইনভার্স 27, তাই না? 10 ইনভার্স 27। এরপর আমরা জানি ইনটু 3 ইনটু 10⁸, তার উপর কি আছে বলতো? 3 ইনটু 10⁻, তার উপর হচ্ছে স্কয়ার। ক্যালকুলেট যদি আমরা করি, দেখো উত্তর আসবে 1.5 ইনটু 10 ইনভার্স 10। উত্তর কত আসবে? 1.5 ইনটু 10
ইনভার্স 10 এত জুল। এত জুল যেহেতু আমাদের বলছে শক্তি, তার মানে আমরা জানি শক্তির একক জুল হবে। তাহলে আমরা বলতেই পারি যে একটি প্রোটনের সমতুল্য ভর যদি কমে যায় তাহলে এই পরিমাণ শক্তি নির্গত হবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট বলছে শব্দ দূষণ। শব্দ দূষণ কি? দেখো প্রথমে বলেছে শব্দ দূষণ কি এবং পরবর্তীতে বলেছে যে শব্দ দূষণের কারণ ব্যাখ্যা করো। দেখো শব্দ দূষণকে আমরা খুব ভালো করে জানি যে মানুষের স্বাভাবিক মাত্রার চাইতে যদি অতিরিক্ত কোনো শব্দ বা মানুষের সহ্য সীমার অতিরিক্ত কোনো শব্দ যেটি মানুষের শারীরিক মানসিক ক্ষতি সাধন করে, ওই শব্দটাকে কিন্তু আমরা বলতে পারি শব্দ দূষণ। অর্থাৎ যেই শব্দের কারণে আমাদের মানসিক এবং শারীরিক কি হতে পারে? ক্ষতি হতে পারে, সেই শব্দটাকে আমরা কি বলতে পারি? শব্দ দূষণ বলতে পারি। এখন শব্দ দূষণ কি কি কারণে হতে পারে এটা সিম্পল একটা জিনিস, তুমি ইচ্ছা মতো কয়েকটা পয়েন্ট লিখতে পারবা। অতিরিক্ত অযথা হর্ন বাজালে শব্দ দূষণ হতে পারে। আমাদের হচ্ছে রেলগাড়ি বলি, বিমান বলি, রাস্তাঘাটের যানজট বলি, বা রাস্তাঘাটের গাড়ি যে চলাচল করছে এখানে শব্দ দূষণ হতে পারে। উচ্চ স্বরে গান বাজনা মাইক বাজালে শব্দ দূষণ হতে পারে। এই তো বিভিন্ন ক্ষেত্রে শব্দ দূষণ হতে পারে। তুমি এটা সুন্দর করে পয়েন্ট করে কয়েকটা লিখে দিবা। ওকে, আশা করি নাম্বার পেয়ে যাবো, 2 নাম্বার। নেক্সট আমাকে বলেছে নাম্বার। দেখো এই কোশ্চেনটা, আমি নিশ্চিত এই কোশ্চেনটা অনেকের কাছে আনকমন মনে হয়েছে, বলেছে ফুলের নেকটার। এখন এই যে এখানে একটা শব্দ রয়েছে নেকটার, অনেকেই তো এই শব্দটার কারণেই অ্যান্সারটা করতে পারেনি। ফুলের নেকটার ও তার অবস্থান বা তার অবস্থান নির্দেশক সংকেত মানুষ দেখতে না পেলেও কীট পতঙ্গ দেখতে পায় কেন? মানুষ দেখতে না পেলেও কীট পতঙ্গ দেখতে পায় কেন? এখন তোমাকে বলছি যে ফুলের নেকটার মূলত কি। ফুলের নেকটার হচ্ছে এমন একটা অঞ্চল যেই অঞ্চলের মধ্যে মানে ফুল বা মৌমাছি বা ফুল তার হচ্ছে গ্রন্থির সাহায্যে, মধু গ্রন্থির সাহায্যে সে মধু উৎপন্ন করে। এমন একটা লোকেশন যেই লোকেশনটা নির্দেশ করে যে ফুলের মধু কোথায় থাকবে বা কোথায় থাকে, সেই অবস্থানটা নির্দেশ করে নেকটার। এখন যেখানে এই নেকটার থাকে বা ফুলের মধু যেখানে থাকে তার আশেপাশের যে অঞ্চল, এই অঞ্চলটা কি করে? আমাদের সূর্যের যে অতি বেগুনি রশ্মি রয়েছে, আল্ট্রাভায়োলেট রে, এই যে সূর্যের অতি বেগুনি রশ্মিটাকে শোষণ করে একটু উজ্জ্বল ধারণ করে বা উজ্জ্বলতা ধারণ করে, এবং যেটি মৌমাছি খুব দ্রুত শনাক্ত করতে পারে। এবং ওই যে যেই অঞ্চলের মধ্যে অতি বেগুনি রশ্মি উজ্জ্বলতা দেখা যায়, মৌমাছি বুঝতে পারে যে ওই অঞ্চলের মধ্যে ফুলের মধু থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা ওইখানে ফুলের মধু থাকবে। তাহলে ফুলের নেকটার হচ্ছে এমন একটা অবস্থান যেখানে মধু থাকে, রাইট? এখন এই যে ওই অঞ্চলটা আমরা কি বললাম? যে সূর্যের আল্ট্রাভায়োলেট রে অতি বেগুনি রশ্মি শোষণ করে উজ্জ্বলতা ধারণ করে, এবং সেটা মৌমাছি দেখতে পারে। কেন দেখতে পারে? কারণ আমরা মানুষের ক্ষেত্রে আমরা জানি আমাদের দৃষ্টি সীমা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার, তাই না? তাহলে 400 থেকে 700 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা মানুষ দেখতে পারি। এটি হচ্ছে আমাদের স্বাভাবিক দৃষ্টিসীমা। এই তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে বেশি বা কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা কিন্তু আমাদের চোখে দেখতে পাই না। আমরা খুব ভালো করেই জানি আমাদের এই যে দৃশ্যমান আলো সবচেয়ে ছোট মান কত? 400। 400-র চেয়ে যদি ছোট হয় সেটাকে কি বলে? সেটাকেই মূলত বলে আল্ট্রাভায়োলেট। তার চেয়ে যে ছোট হয় সেটাকে কি বলে? সেটাকে বলে আলফা। আলফা না, সেটাকে বলে এক্স রে। সেটাকে বলে এক্স রে রশ্মি। এবং তার চেয়েও যদি ছোট হয় সেটাকে আমরা জানি গামা বলে, তাই না? তাহলে এখন দেখো এই যে ইউভি রশ্মির কারণেই মূলত নেকটার যে অঞ্চলটা সেটি উজ্জ্বলতা সৃষ্টি করে। এখন ইউভি রশ্মিটা আমরা মানুষ চোখে দেখতে পাই না, কারণ এটি আমাদের দৃষ্টিসীমার রেঞ্জের বাইরে। কিন্তু এই ইউভি রশ্মি মৌমাছি বা কীট পতঙ্গ বা পোকামাকড় তারা কিন্তু দেখতে পায়। এই জন্যই প্রশ্ন বলেছে যে ফুলের নেকটার বা তার অবস্থান নির্দেশক যে সংকেত, মানে ওই যে যেই সংকেতের মাধ্যমে ওই লোকেশনটাকে মার্ক করা হয়, এবং ওই সংকেত মানুষ দেখতে না পেলেও কীট পতঙ্গ দেখতে পায়, কারণ ওই সংকেতটা ইউভি রশ্মি ওখান থেকে নির্গত হয় বলতে ইউভি রশ্মি শোষণের ফলে এখানে উজ্জ্বলতা ধারণ করে, ফলে ওই অঞ্চলটা আমরা মানুষ দেখতে পাই না, তবে মৌমাছি দেখতে পায়। ওকে, আশা করি ব্যাপারটা বুঝে গিয়েছো। নেক্সট বলছে বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয়। দেখো কি বলছে? বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক কেন? এখন তুমি খেয়াল করো, মনে করো আকাশে বজ্রপাত হচ্ছে। আকাশে বজ্রপাতের ফলে যে বিদ্যুৎটা তৈরি হয়, এই বিদ্যুৎটা আমাদের পৃথিবী পৃষ্ঠে আসার জন্য সব সময় শর্টকাট রাস্তা খুঁজবে, সব সময় একটা মানে ন্যূনতম দূরত্ব খুঁজবে, যে যেই দিক দিয়ে কাছে বা দ্রুত মাটিতে যাওয়া যায় সে ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন তুমি চিন্তা করো যে একটা ফাঁকা মাঠ, মনে করো এটা একটা ফাঁকা মাঠের মধ্যে যদি এখানে একটা গাছ থাকে, তো এই গাছ তো আমরা জানি কি বলতো?
বিদ্যুৎ পরিবাহী, তাই না? তারপরে গাছ তো বিদ্যুৎ পরিবহন করে। এখন এখানে হচ্ছে মাটি, তো আমি যাচ্ছি যে বিদ্যুৎ সবসময় শর্টকাট রাস্তা খুঁজবে মাটিতে যাওয়ার। তো এখন বলতো গাছ উঁচু হওয়ার কারণে তার জন্য এই যে গাছের উপর দিয়ে খুব দ্রুত মাটিতে যাওয়া সহজ মনে হবে না? অবশ্যই সহজ মনে হবে। তাহলে গাছ যেহেতু উঁচু অবস্থানে থাকে, এই জন্য বিদ্যুৎ গাছের উপরে পড়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং তুমি যদি গাছের নিচে আশ্রয় নিতে যাও, এই যে গাছের মধ্যে বজ্রপাত হলে তোমার মৃত্যুও হতে পারে, অর্থাৎ এই গাছ থেকে বিদ্যুৎ কিন্তু তোমার শরীরেও যেতে পারে, ফলে তোমার মৃত্যুও হতে পারে। এই জন্য বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক। ওকে, আশা করি ব্যাপারটা বুঝে গেছো। নেক্সট আমরা আমাদের এবার চলে আসি আমাদের সৃজনশীল প্রশ্ন। দেখো, সৃজনশীল প্রশ্ন আমাদের 2 নং প্রশ্নের মধ্যে কি বলেছে? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আয়তাকার একটি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করা হলো। দেখো, তার মানে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কি করেছি? আয়তাকার একটা বস্তু, অর্থাৎ এরকম একটা বস্তু। তো এই যে আয়তাকার একটা বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করে আমরা এই বিভিন্ন মানগুলো পেয়েছি, আমাদের মানগুলো বলে দেওয়া আছে। প্রথম কোশ্চেন আমাকে বলেছে যে উদ্দীপক হতে বা উদ্দীপকের ছক হতে বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় কর। এখন দেখো, আমি যদি এই বস্তুটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, দেখো তো, আমি যদি এই বস্তুটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি ক্ষেত্রফল মানে কি বলতো? দৈর্ঘ্য গুণন কি বলতো? প্রস্থ, তাই কিনা? এখন দৈর্ঘ্য প্রস্থ যে তুমি নির্ণয় করবা, এই যে দেখো, তুমি যে স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করেছো তার এক্সাক্ট পার্ট কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া নেই, দেওয়া আছে এক্স। আবার প্রস্থের ক্ষেত্রে তুমি যে স্কেল দিয়ে প্রস্থ পরিমাপ করেছো তার মানও কিন্তু সরাসরি বলে দেওয়া নেই, দেওয়া আছে ওয়াই। তার মানে আমাকে ক্ষেত্রফল বের করতে গেলে আগে এক্স এবং ওয়াই এর মান লাগবে, অর্থাৎ এক্স হচ্ছে দৈর্ঘ্য এবং ওয়াই হচ্ছে প্রস্থ। ব্যাপারটা বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এক কাজ করি, তাহলে প্রথমে আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করি। দেখো, আমরা লিখি যে দৈর্ঘ্য, হ্যাঁ, আমরা এখানে একটু লিখি দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? যেহেতু পার্ট বলেছে এক্স, তাহলে আমরা লিখি যে দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্যের পার্ট হচ্ছে এক্স, বা এক্স ইকুয়াল আমরা লিখতেই পারি। দেখো তো, যে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি, দৈর্ঘ্যের সূত্র কি পড়েছি আমরা বলতো? আমরা কিন্তু পড়েছি যে এম প্লাস ভি ইন্টু ভিসি, তাই না? দেখো, এই যে এম প্রধান স্কেলের পার্ট কত বলতো? 20 মিলিমিটারে দেওয়া আছে, তাহলে এটা হবে কত? এটা হচ্ছে আমাদের 20 মিলিমিটার, প্লাস ভি হচ্ছে ভার্নের সমপতন কত দেওয়া আছে? 6 ইন্টু ভিসি এর মান আমাদের দেওয়া আছে 0.05 মিলিমিটার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা আমাদের দৈর্ঘ্যের মান পেয়ে যাবো। দেখো, তাহলে দৈর্ঘ্যের মান কত আসছে? 20 যোগ এখানে কত বলতো? 6 ইন্টু 0.05, ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে 20.3, তাহলে 20.3 এত মিলিমিটার। তো এটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তো এখানে আমরা এক্স দিয়ে লিখেছি, যেহেতু প্রশ্নের মধ্যে পার্টকে এক্স লিখেছে, আমরা এটাকে এক্স লিখলাম। এবার আসি প্রস্থ। দেখো, তো প্রস্থকে প্রশ্নের মধ্যে কি দ্বারা প্রকাশ করেছে? ওয়াই, তাহলে আমরা লিখি অতএব ওয়াই ইকুয়াল, সূত্র আমাদের এম প্লাস ভি ইন্টু কি বলতো? ভিসি। তাহলে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 10, ভি এর মান সমপতন হচ্ছে 8 ইন্টু ভিসি এর মান আমাকে দেওয়া আছে 0.05। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তাহলে দেখো, আমাদের কি আছে? যে 10 প্লাস হচ্ছে কত বলতো? 10 যোগ আমাদের হচ্ছে 8 ইন্টু 0.05, ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে 10.4। উত্তর আসবে কত? 10.4 মিলিমিটার। এই যে আমরা আমাদের প্রস্থের মানও পেয়ে গেছি। এখন আমাকে প্রশ্ন কি বলছে? দেখো, এখন আমাকে বলছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো, আমি এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখছি, তুমি কিন্তু চাইলে এই কাজটা করতে পারো, তুমি এখানে এক্স ইন্টু ওয়াই লিখতে পারতা, কারণ দৈর্ঘ্য বলতে এক্স, প্রস্থ বলতে ওয়াই, এটাও চাইলে তুমি লিখতে পারতা, কোনো সমস্যা নাই। এখন এক কাজ করি, তাহলে এল আমাদের দৈর্ঘ্যের মান আমরা কত পেলাম? দৈর্ঘ্যের মান আমরা পেলাম হচ্ছে 20.3, তাহলে উত্তর আমরা এখানে পেলাম হচ্ছে 20.3 ইন্টু প্রস্থের মান আমরা পেলাম 10.4, প্রস্থের মান পেলাম কত? 10.4। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা আমাদের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 10.4 এই অ্যান্সারের সাথে গুণ হয়ে যাবে কত? 20.3। উত্তর আসবে আমাদের 211.12, উত্তর আসবে 211.12 মিলিমিটার স্কোয়ার। উত্তর কি আসবে? এত মিলিমিটার স্কোয়ার। কেন বলতো? কারণ আমরা যদি ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে মিলিমিটার গুণ করলে উত্তর আসবে মিলিমিটার স্কোয়ার। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তাহলে আমি আবারও বলছি, আমি এখানে এল এবং বি লিখেছি, তুমি চাইলে এক্স ওয়াই লিখতে পারতাম, সমস্যা নেই। নেক্সট, পরবর্তী কোশ্চেন ঘ নাম্বার বলছে যে প্রধান স্কেল দ্বারা, এই দেখো সুন্দর একটা শর্ত বলে দিয়েছে যে প্রধান স্কেল দ্বারা আয়তাকার বস্তুটির ক্ষেত্রফল
প্রধান স্কেল দ্বারা আয়তাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি নিরূপণ করো। তার মানে আপেক্ষিক ত্রুটি তোমাকে নির্ণয় করতে বলছে, কিন্তু কোন মানটাকে ধরে? প্রধান স্কেল দ্বারা যে পরিমাপ করেছো সেটা। তাহলে প্রধান স্কেল দ্বারা পরিমাপকৃত মান কোনটা? এই যে প্রধান স্কেল দ্বারা পরিমাপকৃত মান হচ্ছে আমাদের 20 মিলিমিটার, আমাদের 10 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল দ্বারা পরিমাপকৃত পার্ট বা মান। তো এই মানটাকে ইউজ করে আমাকে ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি বের করতে বলেছে। তাহলে এক কাজ করি, দেখো আমাদের প্রশ্নের মধ্যে কোনো প্রকার ত্রুটি দেওয়া আছে? ত্রুটি দেওয়া নাই। তাহলে আমরা প্রথমেই যখন অ্যান্সার শুরু করব, তাহলে আমরা অ্যান্সার যখন শুরু করব, তাহলে এক কাজ করি, প্রথমে আসি যে পরিমাপকৃত ক্ষেত্রফল। প্রথমে কি লিখবো? পরিমাপকৃত, পরিমাপকৃত ক্ষেত্রফল, পরিমাপকৃত ক্ষেত্রফল। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল আমরা যদি ক্ষেত্রফল ইকুয়াল কি জানি বলতো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান এখানে কত আছে? 20 ইনটু প্রস্থের মান কত আছে? 10। তাহলে ক্যালকুলেট করলে কত আসবে? 200 মিলিমিটার স্কয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত মান, যে 200 মিলিমিটার স্কয়ার। ফাইন। এবার আসি ত্রুটি। দেখো এবার যদি ত্রুটির কথা বলি, যে ত্রুটি, তাহলে ত্রুটির মান যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া নাই, যে কোনো কিছু ত্রুটির মান প্রশ্নের মধ্যে দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা কি জানি যে একটা স্কেল দিয়ে সর্বনিম্ন যেই যতটুকু পরিমাপ করা যায় তার অর্ধেককে ত্রুটি ধরা হয়। তাহলে যেহেতু আমরা প্রধান স্কেল দিয়ে পরিমাপ করছি, প্রধান স্কেলের সবচেয়ে ক্ষুদ্রতম ঘর কত? মিলিমিটার, মানে 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারের অর্ধেক কত? 1 মিলিমিটারের অর্ধেক, তাহলে ত্রুটি আসবে আমাদের 1 মিলিমিটার। 1 মিলিমিটার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর আসবে কত? 0.5, 0.5 মিলিমিটার। এটা হচ্ছে ত্রুটি। ত্রুটি আমরা জানি দুই ধরনের হয়, একটা প্লাস, একটা হচ্ছে কি মাইনাস। তার মানে এই যে প্লাস মাইনাস 0.5 মিলিমিটার হচ্ছে ত্রুটি। তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করতে আমরা যদি এতটুকু পরিমাপ করতে ভুল করি বা ত্রুটি পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না আমরা দৈর্ঘ্য পাবো 2 ধরনের, প্রস্থ পাবো 2 ধরনের? দেখো তাহলে আমরা কিন্তু এখানে লিখতেই পারি যে দৈর্ঘ্য একটা হচ্ছে ম্যাক্সিমাম, আবার হচ্ছে দৈর্ঘ্য একটা পাচ্ছি মিনিমাম, আবার দেখো প্রস্থ একটা পাচ্ছি ম্যাক্সিমাম, আবার প্রস্থ একটি পাচ্ছি মিনিমাম, তাই কি না? দেখো দৈর্ঘ্য, স্বাভাবিক দৈর্ঘ্য কত ছিল? স্বাভাবিক দৈর্ঘ্য ছিল 20। তাহলে আমরা যদি 0.5 বেশি পরিমাপ করি তাহলে কি আসবে বলতো? 20.5 মিলিমিটার। ওকে, এবং মিনিমাম তাহলে কি হবে? তাহলে দৈর্ঘ্য মিনিমাম, তাহলে 20 থেকে 0.5 বিয়োগ করে দাও, তাহলে আসবে 19.5 মিলিমিটার। আবার প্রস্থের ক্ষেত্রে স্বাভাবিক মান 10, যদি 0.5 বেশি পরিমাপ করি তাহলে 10.5 মিলিমিটার। আবার অপর দিকে 0.5 কম হলে আসবে 9.5 মিলিমিটার। এখন তুমি খেয়াল করো, আমরা দৈর্ঘ্য পেয়েছি 2টা, আমরা প্রস্থ পেয়েছি 2টা, তাহলে ক্ষেত্রফল কয়টা পাবো? অবশ্যই 2টা ক্ষেত্রফল পাবো। তাহলে এইখানে লিখতেছি একটা ক্ষেত্রফল ম্যাক্সিমাম এবং এখানে লিখতেছি একটা ক্ষেত্রফল মিনিমাম। তাহলে তুমি একটু খেয়াল করো, আমরা যদি এই যে একটু বুঝো এখানে, হ্যাঁ, যদি ম্যাক্সিমাম দৈর্ঘ্য এবং ম্যাক্সিমাম প্রস্থকে গুণ করি তাহলে অবশ্যই যে ক্ষেত্রফলটা পাবো এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রফল, তাই না? তাহলে আমরা সরাসরি মান বসাই দিই। দেখো ম্যাক্সিমাম মান কত? ম্যাক্সিমাম দৈর্ঘ্যের মান হচ্ছে কত? 20.5 ইনটু ম্যাক্সিমাম প্রস্থের মান কত? 10.5। এটাকে যদি গুণ করি তাহলে আমাদের মান কি আসবে বলো তো? আমাদের কি ম্যাক্সিমাম ক্ষেত্রফল আসবে। তাহলে একটু ক্যালকুলেট করি ম্যাক্সিমাম ক্ষেত্রফলের মান কত আসে। তাহলে হচ্ছে আমাদের 20.5 ইনটু 10.5, 10.5 ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে 215.25, 215.25। এখানে আসবে 215.25 এত মিলিমিটার স্কয়ার। দেখো ঠিক একই ভাবে আমরা যদি এই যে মিনিমাম, আমরা দেখো এই যে এখানে যদি আমরা ক্ষেত্রফল, মিনিমাম ক্ষেত্রফল বের করি, যে মিনিমাম ক্ষেত্রফল, তাহলে মিনিমাম ক্ষেত্রফল যখন বের করবো আমি একটু এখানে সবুজ কালার দিয়ে বোঝাই, যে আমি যদি মিনিমাম দৈর্ঘ্য এবং মিনিমাম প্রস্থকে গুণ করি তাহলে মিনিমাম ক্ষেত্রফল পাবো। তাহলে এক কাজ করো তো, আমরা এই যে এইটা এবং এইটাকে সরাসরি ক্যালকুলেট করে গুণ করে উত্তরটা লিখি, তাহলে শর্টকাট কাজ হয়ে যাবে। দেখো তাহলে আমরা এখানে করি দৈর্ঘ্যটা কত? 19.5, তাহলে 19.5 ইনটু ইনটু আমাদের প্রস্থ কত? 9.5, 9.5। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসবে 185.25। উত্তর আসবে কত? উত্তর আমাদের আসবে এখানে 185.25 এত মিলিমিটার স্কয়ার। তো এই হচ্ছে আমাদের ন্যূনতম ক্ষেত্রফল। তাহলে একটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রফল মানে সর্বোচ্চ ক্ষেত্রফল, একটা হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রফল, এই যে এটা 215.25, তাই না? এখন দেখো আমরা আমাদের স্বাভাবিক ক্ষেত্রফল হওয়া উচিত ছিল 200। স্বাভাবিক ক্ষেত্রফল কত? 200। আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করতে গিয়ে 0.5 মিলিমিটার ভুল করি সেক্ষেত্রে আমরা 2 ধরনের ক্ষেত্রফল পাবো। একটা হচ্ছে 215 মানে সর্বোচ্চ ক্ষেত্রফল, একটা 185 মানে সর্বনিম্ন ক্ষেত্রফল। তাহলে দেখো যেহেতু 2 ধরনের ক্ষেত্রফল পেয়েছি তাহলে আমার ক্ষেত্রফল মাপতে গিয়ে ভুল কয় ধরনের হবে? 2 ধরনের ভুল হবে, একটা ম্যাক্সিমাম ভুল, একটা মিনিমাম ভুল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো তাহলে আমরা ইরর, এই যে ইরর একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম ইরর,
আরেকটা আসবে কি বলতো মিনিমাম এরর, তাই না? তাহলে ম্যাক্সিমাম এরর কি আসবে? আমরা যদি এই যে খেয়াল করে দেখো, এই যে আমাদের ম্যাক্সিমাম মান, অর্থাৎ এই যে ম্যাক্সিমাম যে মানটা রয়েছে, আমরা এটাকে একটু ছোট করে দিই, হ্যাঁ একটু ছোট করে দিই। দেখো তাহলে আমাদের এই যে ম্যাক্সিমাম মান আমরা পেলাম 215.25, এই ম্যাক্সিমাম মান থেকে আমরা যদি আমাদের পরিমাপকৃত মানটাকে বিয়োগ করে দিই, তাহলে আমাদের ত্রুটির মান পাবো না। তাহলে 215.25 থেকে 200কে বিয়োগ করে দিলে 15.25 হচ্ছে আমাদের ত্রুটির মান। তাহলে আমাদের এখানে কি আসবে? ত্রুটির মান আসবে 15.25, এত মিলিমিটার স্কোয়ার। আবার আমরা যদি খেয়াল করো, আমরা যদি এই কাজ করি, দেখো তো আমরা যদি এই কাজ করি যে আমাদের এই যে সর্বোচ্চ মানে পরিমাপকৃত মান থেকে আমাদের যদি মিনিমাম ত্রুটিটাকে বিয়োগ করে দিই, তাহলে আমরা একটা ত্রুটি পাবো। যে 200 থেকে এটাকে বিয়োগ করে দিলে আমরা একটা মিনিমাম মান পাবো। তাহলে দেখো 200 বিয়োগ 185.25 করলে কত আসে একটু দেখো। আমরা যদি একটা করে দেখো, এই যে অ্যান্সার বিয়োগ হচ্ছে 200, এটাকে বিয়োগ করলে আমাদের উত্তর আসবে 14.75। দেখো তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে 14.75, এত মিলিমিটার স্কোয়ার। দেখো আমার এখানে বোর্ডে জায়গা নেই দেখে আমি বিয়োগটা করে দেখাচ্ছি না, আমি ক্যালকুলেটরে করতেছি, সরাসরি তোমাকে বোঝাচ্ছি। তাহলে এখানে ম্যাক্সিমাম মান কি করেছি? ম্যাক্সিমাম থেকে পরিমাপকৃত মানকে বিয়োগ করেছি। আর মিনিমামটা কেমনে বের করেছি? পরিমাপকৃত থেকে মিনিমাম ক্ষেত্রফলকে বিয়োগ করেছি। তাহলে আমরা মিনিমামের ত্রুটি পেয়েছি, মিনিমাম ত্রুটি পেয়েছি। এখন আমরা খুব ভালো করে জানি যেটি সর্বোচ্চ ত্রুটি এটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এটিকে কি বলে? এটিকেই বলে চূড়ান্ত ত্রুটি, তাই না? তাহলে এখন আমাকে প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তাহলে অতএব আপেক্ষিক ত্রুটি ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখো তো, আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল, দেখো তো আমরা কি জানি যে উপরে কি বলতো, উপরে হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি। তাহলে এই ম্যাক্সিমাম ত্রুটি তো চূড়ান্ত ত্রুটি। তাহলে আমরা সরাসরি লিখি যে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 15.25 ডিভাইডেড বাই ভাগ কত বলতো? পরিমাপকৃত ক্ষেত্রফল। পরিমাপকৃত ক্ষেত্রফল কত? 200। তাহলে পরিমাপকৃত মান হচ্ছে কত? 200 ইন্টু কত পার্সেন্ট? ইন্টু হচ্ছে 100, তাই না? তাহলে আপেক্ষিক ত্রুটি সূত্রটা আমি মুখে বলছি, এখানে লিখলে জায়গা হবে না। তাহলে আমরা জানি আপেক্ষিক ত্রুটি মানে উপরে থাকবে চূড়ান্ত ত্রুটি, এই হচ্ছে আমাদের সর্বোচ্চ ত্রুটি, এটাই চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি উপরে, নিচে হচ্ছে পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান হচ্ছে 200, বসিয়ে দাও, 100 গুণ করে দাও, উত্তর শেষ। তাহলে এটাকে যে আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের উপরে কি বলো? উপরে হচ্ছে 15.25 ইন্টু একবারে 100 গুণ করে দিই, নিচে কত? নিচে হচ্ছে 200। ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে 7.625। উত্তর আসবে কত? আমাদের ঠিকঠাক আছে তোমার না? আমরা মান ঠিকঠাক বসিয়েছি। আচ্ছা 7.625, তাহলে উত্তর আসবে আমাদের 7.625, এত মিলিমিটার স্কোয়ার। সরি স্কোয়ার না, এটা পার্সেন্টেজ আসবে, যেহেতু এত 100 গুণ করেছি তাহলে এত পার্সেন্ট। এই হচ্ছে আমাদের উত্তর, আপেক্ষিক ত্রুটি। ওকে, তাহলে এই যে ম্যাথ, এই ম্যাথটা তো আসলে কমন ম্যাথ। এই ধরনের ম্যাথ তো প্রত্যেক বছর পরীক্ষার মধ্যে আসে, তো এটাতে আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা না, এটা সবাই অ্যান্সার করতে পারছে আমরা জানি। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। পরবর্তী কোশ্চেন আমাদের 3 নং প্রশ্নের মধ্যে কি বলেছে? বলেছে একটি গাড়ি স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 100 মিটার দূরত্ব অতিক্রম করে। দেখো তাহলে আমাকে কি বললো? আমাকে বলছে ধরে নিচ্ছি যে এই যে এটা একটা রাস্তা, ওকে ফাইন। এখন তুমি ধরে নাও যে এইখানে একটা গাড়ি আছে, এই যে এখানে একটা গাড়ি আছে, তো বলছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে, তার মানে আদিবেগ কত বলতো? আদিবেগ 0। স্থির অবস্থান থেকে 2 ত্বরণে, তার মানে ত্বরণের মান আমাকে বলে দিছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ত্বরণে সুষম ত্বরণে 100 মিটার দূরত্ব অতিক্রম করে। ফাইন, ধরে নাও যে এখান থেকে এই পর্যন্ত কয় মিটার? ধরে নাও যে 100 মিটার। তাহলে এই যে 100 মিটার যে পথ, এই 100 মিটার যে পথ সে অতিক্রম করে 2 ত্বরণে অতিক্রম করে। ফাইন, বলছে এর পরবর্তী 100 মিটার মানে এর পরের 100 মিটার সমবেগে চলে। এর পরের 100 মিটার ধরে নাও যে এখান থেকে এই পর্যন্ত আমার পরবর্তী 100 মিটার, এখান থেকে এই পর্যন্ত এইটুক জায়গা চলে সমবেগে। একটু কেমনে চলে? সমবেগে। এবং পরবর্তী 200 মিটার আবার সুষম মন্দনে চলে থেমে যায়। এখান থেকে শুরু করে পরবর্তী কত মিটার? 200 মিটার। এই যে 200 মিটার বলছে সুষম মন্দনে চলে। এখানে কি বলছে? বলছে মন্দনে, এখানে মন্দনে চলে থেমে যায়, তার মানে শেষ বেগ 0। থেমে যায় বলতে শেষ বেগ কি? 0। অর্থাৎ প্রথমে ত্বরণ, পরে সমবেগ, পরে মন্দন। আচ্ছা দ্যাটস ইট। এবার আমাকে প্রশ্ন কি বলছে? গ নং প্রশ্ন বলছে গাড়িটির প্রথম 6 সেকেন্ড পর বেগ নির্ণয় করো। দেখো আমাকে বলছে প্রথম 6 সেকেন্ড পরে বেগ, এখানে কোনো সময় দেওয়া আছে? কোনো সময়ই তো দেওয়া নাই। তাহলে তোমাকে আগে বুঝতে হবে এই যে প্রথম 100 মিটার সে যে ত্বরণে যাচ্ছে, টোটাল কত সময় সে ত্বরণে চলছে। অর্থাৎ আমাকে যে 6 সেকেন্ড কোশ্চেন বললো, ওই 6 সেকেন্ড কি ত্বরণে আছে নাকি সমবেগে আছে, এটা আমি কিভাবে বুঝবো? তখন আমাকে আগে দেখতে হবে যে এই 100 মিটার, সেই 100 মিটার পথ
কত সেকেন্ড লাগে এটাকে বের করতে হবে। তাহলে এক কাজ করি, আমরা দেখি যে প্রথম 100 মিটার যেতে তার সময় কত লাগে। দেখো তাহলে প্রথম 100 মিটার যেতে যেতে সময় যেতে সময় বের করবো, তাই না? তাহলে দেখো তো আমরা কি এই সূত্র জানি যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে অতএব দেখো তো আমরা এই যে আদিবেগ যেহেতু কি আদিবেগ কি জিরো না, তাহলে জিরো মানে এটা পুরোটা কি জিরো, এটা বাদ। তাহলে এটা যদি বাদ হয়ে যায়, এটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা সময় কেমনে বের করবো যে টি ইকুয়াল রুট ওভার 2s ডিভাইডেড বাই আসবে এ, ডিভাইডেড বাই কি আসবে এ। তাহলে এক কাজ করো মান বসাই দাও, তাহলে যে রুট ওভার তাহলে 2 ইন্টু এস এর মান কত মিটার 100 মিটার 100, নিচে ত্বরণের মান কত আছে 2, তাহলে 2 দিয়ে ক্যান্সেল করে দাও, 2 দিয়ে ক্যান্সেল করে দাও, তাহলে আমাদের রুট 100, দেখো রুট 100 করলে উত্তর চলে আসবে। তাহলে আমরা যদি করি যে রুট ওভার 100 ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে 10, সরি উত্তর আসবে 10 সেকেন্ড। কত আসবে 10 সেকেন্ড। তার মানে আমরা কিন্তু বলতেই পারি যে এই গাড়িটা যে এই যে 2 ত্বরণে চলেছে, তাহলে সে এখান থেকে এই পর্যন্ত কত সেকেন্ড চলেছে 10 সেকেন্ডে চলেছে। তার মানে আমি এতটুকু নিশ্চিত যে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা ত্বরণে চলে। এখন যেহেতু আমাকে বলছে 6 সেকেন্ড পরের বেগ, তাহলে আমরা এখন ইজিলি লিখতে পারি যে অতএব 6 সেকেন্ড পর বেগ, 6 সেকেন্ড পরের বেগ তাহলে কি হবে, আমরা জানি v ইকুয়াল ইউ প্লাস এ টি, তাই না? আদিবেগ হচ্ছে 0, ত্বরণের মান তো বলাই ছিল যে পুরো একটু জায়গা, ত্বরণের মান 2, সময়ের মান যেহেতু 6 সেকেন্ড পর বলছে এখানে 6 বসাও, তাহলে উত্তর আসবে 12 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের উত্তর, এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে আমাকে কিন্তু প্রথমে বুঝতে হয়েছে যে 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা আসলে ত্বরণে আছে কিনা, তাইলে আমি ত্বরণের এই সূত্রটা ইউজ করতে পারতাম। আবার যদি এখানে সমবেগ থাকতো তাহলে দেখা যেত যে আসলে কতটুকু সময় পর্যন্ত চলার পর গাড়িটা সমবেগে চলেছে। তো এই জন্য আমার গুরুত্বপূর্ণ ছিল আগের সময়টুকু বের করা যে আসলে কতটুকু সময় সে ত্বরণে চলেছে। আমরা দেখি যে 10 সেকেন্ড পর্যন্ত সে ত্বরণে চলে, তার মানে আমরা এখন ইজিলি 6 সেকেন্ডের বেগটা বের করতে পারি। ওকে, নেক্সট, এটা ছিল আমাদের গ নং প্রশ্নের উত্তর। ঘয়ের মধ্যে আমাকে কি বলছে দেখো, বলছে উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ বনাম, দেখো আমাকে কি বলছে যে বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো। তাহলে এই যে আমাকে যে বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে বললো, তাহলে আমাকে তো প্রত্যেকটা সময় পর পর আগে বেগ এবং সময়, বেগের মান লাগবে এবং সময়ের মান লাগবে। তাহলে তুমি একটু খেয়াল করো, আমরা সুন্দর করে আগে ওই টাইমলাইনটা সাজিয়ে নিই। হ্যাঁ, টাইমলাইনটা সাজিয়ে নিই। দেখো প্রথম ক্ষেত্রে প্রথমে গাড়িটা এখানে ছিল, তাই না? এখানে ছিল, তারপরে সে এখানে আসলো, এখানে আসলো। প্রথমে তার আদিবেগ কত ছিল 0, আমরা দেখেছি তার এখানে ত্বরণের মান কত ছিল, ত্বরণের মান ছিল 2, আমরা এটাও দেখেছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এটাও দেখেছি একটু আগে সময় বের করেছি যে এখান থেকে এই পর্যন্ত তার সময় কিন্তু 10 সেকেন্ড, 10 সেকেন্ড বের করেছিল একটু আগে বের করেছি। পরে দেখেছি এখান থেকে এর পরবর্তী 100 মিটার, এই যে বলা আছে পরবর্তী 100 মিটার, তাহলে এই যে এখান থেকে 100 মিটার, এই 100 মিটার কিভাবে চলে, সমবেগে চলে, সমবেগে চলে, ফাইন, সমবেগে চলে। এবং শেষ 200 মিটার আবার মন্দনে চলে থেমে যায়, তাহলে এখানে শেষ বেগ কত, এখানে শেষ বেগ 0, শেষ বেগ এখানে v ইকুয়াল 0। ওকে, ফাইন। এখন তুমি খেয়াল করো, আমাকে যেহেতু প্রশ্নের মধ্যে বলেছে যে বেগ বনাম সময়ের লেখচিত্র, তাহলে আমার এই প্রতি মুহূর্ত পর পর এই জায়গাগুলো সময় লাগবে এবং এই জায়গাগুলোতে আমার বেগের মান লাগবে, তাই না? এখন তুমি খেয়াল করো তো, আমরা কি চাইলেই এটা করতে পারি কিনা, দেখো তো আমরা চাইলেই করতে পারি কিনা। আমরা তো এতটুকু নিশ্চিত যে প্রথম এই 10 সেকেন্ড সে তো ত্বরণে চলেছে, তাহলে এই 10 সেকেন্ড পরের বেগ আমি তো ইজিলি বের করতে পারি না? তাহলে দেখো তো আমরা তো লিখতেই পারি যে প্রথম 10 সেকেন্ড পর, প্রথম 10 সেকেন্ড পর বেগ। তাহলে প্রথম 10 সেকেন্ড পর বেগ যদি বের করি তাহলে v ইকুয়াল কি আসবে ইউ প্লাস এটি, তাই কিনা? তাহলে আদিবেগ তো শুরুতে ছিল 0, ত্বরণের মান 2, সময়ের মান 10 সেকেন্ড, উত্তর আসবে 20 মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট। তাহলে আমরা পেয়েছি যে আমাদের প্রথম এই 10 সেকেন্ড পর এই পয়েন্টে তার বেগ কত বলো তো, এই পয়েন্টে তার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, ফাইন। তুমি কি এতটুকু নিশ্চিত কিনা যে যেহেতু এই পয়েন্ট থেকে গাড়িটা সমবেগে চলছে, তো সমবেগে চললে কি কোনোদিন বেগ পরিবর্তন হয় না? তাহলে এই পয়েন্টের বেগ যদি 20 হয়, তার মানে আমার এই পয়েন্টের বেগও তো 20, তাহলে আমার এই পয়েন্টের বেগ কত আসবে, এই পয়েন্টের বেগও আসবে 20 মিটার পার সেকেন্ড, তাই কিনা? এখন তুমি বের করো যে আমাদের এই জায়গাটা আমি বেগের মান পেয়েছি, কিন্তু আমাকে তো বেগ এবং সময়ের লেখচিত্র রাখতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত সেকেন্ড সে সমবেগে চলেছে, এই মানটা আমার দরকার। তাহলে আমরা যে সময় বের করতে চাই, যে পরবর্তী যদি বের করি যে পরবর্তী সময় যদি বের করতে চাই, যেহেতু সমবেগ, তাহলে সমবেগ মানে s ইকুয়াল আমরা জানি vt, তাহলে অতএব t ইকুয়াল কি আসবে বলতো s ডিভাইডেড বাই v। তাহলে s এর মান এখান থেকে এই পর্যন্ত কত মিটার,
100 মিটার। বেগের মান আমরা দেখেছি যে এই পুরো রাস্তা তার বেগের মান একই থাকবে 20, তাহলে এখানে আসবে 20, ভাগ করলে কত আসবে বলতো 5 সেকেন্ড। তার মানে আমি এতটুকু নিশ্চিত যে এখান থেকে এই পর্যন্ত সময় হচ্ছে 5 সেকেন্ড। কত সেকেন্ড? 5 সেকেন্ড। এখান থেকে এই পর্যন্ত 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তার মানে প্রথম 10 সেকেন্ড সে ত্বরণে, পরবর্তী 5 সেকেন্ড সে সমবেগে। এতটুকু বুঝলাম। এবার আসো, এবার আসো শেষ, এই যে পরবর্তী, এখানে আসো যে এখান থেকে আমরা এই যে নতুন গল্পটা শুরু হবে, এই গল্পের দেখো, এই গল্পের যেখানে শেষ ওই গল্পের সেখানে শুরু। তাহলে এই গল্পের আমাদের আদিবেগ কত হবে? এই গল্পের আদিবেগ হচ্ছে 20। এই গল্পের শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0। আমার অতিক্রান্ত দূরত্ব কত? আমাকে দূরত্ব দেওয়া আছে 200। আমার দরকার টাইম। যেহেতু প্রশ্নের মধ্যে বলা আছে যে পরবর্তী 200 মিটার মন্দনে চলে, মানে সমমন্দনে চলে, তাহলে সমমন্দনের ক্ষেত্রে তাহলে আমরা লিখতেই পারি যে শেষ 200 মিটার, শেষ 200 মিটার যেতে, যেতে সময়টা বের করব, সময়। শেষ 200 মিটার যেতে সময়। তাহলে আমরা সমমন্দন এবং সমত্বরণের সূত্র কি জানি? S ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কি বলতো টি, তাই না? এখন দেখো তো, বা এই যে এস, এস এর মান কত বসাবো? 200 ইকুয়াল আদিবেগ এখানে কত? 20, 20 যোগ শেষ বেগ 0 বাই 2 ইন্টু হচ্ছে আমাকে সময় বের করতে হবে। তাহলে অতএব টি ইকুয়াল, দেখো টিটাকে রাখি, এটা অবস্থায় কি আছে? গুণ, এবার হয়ে যাবে ভাগ। তাহলে 20 কে 2 দ্বারা ভাগ করলে 10, তাহলে 10 যদি এই পাশে ভাগ হয়ে যায়, তাহলে দেখো 200 কে আমরা যদি 10 দ্বারা ভাগ করে দেই, তাহলে উত্তর আসবে 20 সেকেন্ড। কত আসবে? 20 সেকেন্ড। তার মানে আমরা বলতেই পারি এখান থেকে এই পর্যন্ত তার সময় হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড। অর্থাৎ আমি কিন্তু এখন ইজিলি আমাদের গ্রাফটা এঁকে ফেলতে পারবো। দেখো এই পর্যন্ত তুমি যদি তথ্যটা বুঝতে পারো, দেখো আমাকে কিন্তু প্রশ্নে বলেছে যে বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করো। আমাকে দুইটা তথ্য লাগবে, বেগ লাগবে প্রতিটা মুহূর্ত পর পর, আমার সময় লাগবে। এখন খেয়াল করো, আমাদের প্রথমে আমি বেগ জানি কি জানি না? জানি 0। পরে এই মুহূর্তের পর, এই প্রথম ঘটনার পর আমরা বেগ বের করেছি। এই মুহূর্তে আমি টাইমটা জানি। এরপরে আমরা দেখো সমবেগে জানি, সমবেগে যেতে চলে তাহলে বেগের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখান থেকে এই পর্যন্ত সময়ও জানি। আবার এখান থেকে দেখো, এখান থেকে সময় জানি এবং বেগও জানি, শেষ বেগ 0 হবে। তাহলে আমার কাছে রেডি, তথ্য রেডি। এবার আমি গ্রাফ আঁকবো। দেখো এবার যদি আমরা গ্রাফ আঁকি, তাহলে আমরা এই তথ্যটাকে একটু মিশাই দিচ্ছি, হ্যাঁ, কারণ আমরা তো উপরে যেহেতু লিখে ফেলছি। তাহলে এই তথ্যটাকে মিশিয়ে দিয়ে, এই তথ্যটাকে মিশিয়ে দিয়ে আমরা এখন গ্রাফটা অঙ্কন করবো। দেখো এই যে খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নের মধ্যে আমরা গ্রাফ, যেহেতু আমাকে বলছে বেগ এবং সময়ের গ্রাফ, তাহলে সুন্দর করে আমরা এরকম করে একটা টান দিয়ে দিচ্ছি। ওকে, এরকম করে আগে একটা টান দিয়ে দিচ্ছি। ওকে, এবার আসো এখান থেকে শুরু করে আমরা এই যে আমরা এখানে মান দিয়ে দাও। ওকে ফাইন। দেখো তো আমরা এই যে যদি গ্রাফটা অঙ্কন করতে চাই, এটা কি 0, তাই না? 0। এদিকে কি থাকবে? সময়। সময় মোট কত? দেখো তো 10 আর 5, 15 আর 20 কত? 35। তাহলে আমরা এক কাজ করি যে 5, 10, 15, 20, 25, 30, 35, তাই না? তাহলে আমরা লিখি যে 5, 10, 15, 20, 25, 30, 35 এবং আরেকটা দিচ্ছি 40। আমি এই যে যেহেতু নিচে জায়গা নাই, আমি এখানে বোঝাচ্ছি, সময় বোঝাচ্ছি। এইদিকে এই রাস্তা দিয়ে বরাবর আমরা এক্স অক্ষ বরাবর কি টাইম বোঝাচ্ছি, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি বেগ বোঝাচ্ছি, বেগ। দেখো তো বেগের সর্বোচ্চ মান কত? দেখো সর্বোচ্চ মান তো 20। তাহলে এক কাজ করি যে 5, 10, 15, 20। তাহলে বেগের মান সর্বোচ্চ হচ্ছে 20। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15। তুমি এখন খেয়াল করো তো, প্রথম 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড পর তার বেগ কত হয়েছে? 20। তাহলে এক কাজ করে যে প্রথম 10 সেকেন্ড যাও, 10 সেকেন্ড পর তার বেগের মান কত হয়েছে? তার বেগের মান হয়েছে 20। এই যে ডট 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 করে উপরের দিকে যাও, এই যে 20 তার বেগের মান, এই যে বিন্দুটা আমার এখানে। এবার দেখো পরবর্তী 5 সেকেন্ড, কত সেকেন্ড? পরবর্তী 5 সেকেন্ড সে সমবেগে চলে। যেহেতু সমবেগে চলে তার বেগ তো চেঞ্জ হবে না। পরবর্তী 5 সেকেন্ড মানে 10 থেকে 15, 10 থেকে কত? 15। তাহলে এই যে পরবর্তী 5 সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ড আমাদের এই বেগের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বেগের মান এখানেও 20। এবং পরবর্তী 20 সেকেন্ড, তার মানে এখান থেকে 20 যদি যাই তাহলে 15, 15 থেকে তখন 5, 10, 15, 20 অর্থাৎ 35-এ। পরবর্তী 20 সেকেন্ড পর তার শেষ বেগ কত হয়ে যায়? তার বেগ হয়ে যায় 0, অর্থাৎ বিন্দুটা কিন্তু আমাদের এখানে। এখন যদি গ্রাফের কথা বলে, দেখো এই যে প্রথম আমরা গ্রাফটাকে এই বিন্দুগুলোকে যোগ করে দেই, এখান থেকে এই যে এখানে আমাদের এটা কি বলতো বোঝাচ্ছে? প্রথম 10 সেকেন্ড ত্বরণ। পরবর্তী দেখো এই যে 5 থেকে 10, এখানে দেখো তো কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা বলতেই পারি যে পরবর্তী 5 সেকেন্ড এটি সমবেগ, এবং পরবর্তী 20 সেকেন্ড দেখো তো এই যে 35 পর্যন্ত আসবে, তার মানে এটি কি আসলো? এটি হচ্ছে আমাদের সমমন্দন। তাহলে আমরা বলতেই পারি প্রথম 10 সেকেন্ড সেটি ত্বরণে চলে, পরবর্তী 5 সেকেন্ড সমবেগে চলে, এবং শেষ 20 সেকেন্ড সেটি সমমন্দনে চলে। আমাকে বলেছে গ্রাফ অঙ্কন করে বিবরণ দাও, বিভিন্ন অংশের বিবরণ দাও। তুমি সুন্দর করে প্রত্যেকটা অংশের বিবরণ দিয়ে দিবা। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গেছো। ওকে, তাহলে দেখো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। একদম এই ম্যাথটা, এই ধরনের বেসিক ম্যাথ তো বিগত বছর বোর্ডগুলোতে অনেকবার আসে, কিন্তু হুবহু এই অঙ্কটা কখনোই আসে নাই।
এই অঙ্কটা আসে না, এই অঙ্কটার মতো অঙ্ক আসে। ওকে, তাহলে তুমি যদি আগের ম্যাথগুলো বেসিক মানে ক্লিয়ার করে পড়াশোনা করছো, তাহলে অবশ্যই এই ম্যাথটা তোমার কাছে সহজ হয়েছে। এবং আগামীতে যারা আমাদের 27 এবং 28 29 ব্যাচের শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমরা যখন পরবর্তীতে এই জিনিসগুলো পড়বে, আশা করি সুন্দর করে বুঝে বুঝে পড়বে, যাতে করে পরবর্তী তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের 4 নং কোশ্চেন দেখো। 4 নং কোশ্চেনে আমাদেরকে কি বলেছে? বলেছে 2000 কেজি ভরের একটি ট্রাক স্থির অবস্থান থেকে, দেখো স্থির অবস্থান হতে দুই ত্বরণে, আমাকে বলছে দুই সুষম ত্বরণে যাত্রা শুরু করে, ঠিক তখনই 200 মিটার দূর থেকে 500 কেজি ভরের একটি কার গাড়ি, যে একটা প্রাইভেট কারের কথা বলছে, একটা কার গাড়ি আমাকে বলছে 17, এই যে প্রশ্নের মধ্যে বলছে 17 মিটার পার সেকেন্ড সমবেগে, 17 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রাকের দিকে আসতে লাগলো। কিছুক্ষণ পর গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং একত্রে চলতে লাগলো। ফাইন। এখন আমাকে প্রশ্ন মূলত আসলে কি বুঝাইছে, প্রথমে গল্পটা বুঝে তোমাকে একটা টাইমলাইন সাজায় ফেলতে হবে, একটা ছবি এঁকে ফেলতে হবে। তাহলে আমাকে প্রথমে বলছে 2000 কেজি ভরের একটি গাড়ি। ওকে ফাইন, আমরা ধরে নিচ্ছি এই যে গাড়ি, এই গাড়িটার ভর হচ্ছে 2000, এটি হচ্ছে আমাদের 2000 কেজি। একটা স্থির গাড়ি, তার মানে এর আদিবেগ কত? এর আদিবেগ 0। সে সামনের দিকে যাচ্ছে, সে দেখো আমরা একটু ধরে নিচ্ছি যে এখান থেকে সে এই যে এইদিকে যাচ্ছে। ওকে, এখন আমাদের এইখানে আরেকটা গাড়ি আছে, এখানে আরেকটা গাড়ি আছে। ফাইন, এটা এইটা প্রাইভেট কার মনে করো। তো এই যে বলছে এটা ট্রাক, এটা হচ্ছে ট্রাক, হ্যাঁ এটা হচ্ছে ট্রাক। আর এটা হচ্ছে মনে করো এই যে প্রাইভেট কার লেখা আছে, এটা হচ্ছে কার। তো আমাকে বলেছে এই গাড়িটা স্থির অবস্থান থেকে দুই ত্বরণে, তার মানে ত্বরণের মান বলে দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, দুই ত্বরণে যাত্রা শুরু করে, অর্থাৎ সামনের দিকে যাচ্ছে। বলছে ঠিক তখনই 200 মিটার দূর থেকে, মানে এখান থেকে ওই গাড়ির দূরত্ব কত? 200 মিটার। এখান থেকে এই দূরত্ব 200 মিটার। এই 200 মিটার দূর থেকে আমাকে বলেছে 500 কেজি ভরের এই কারের ভর কত? 500 কেজি, এবং সেটি 17 সমবেগে, অর্থাৎ তার বেগ হচ্ছে 17 মিটার পার সেকেন্ড সমবেগে আমাকে বলছে বিপরীত দিকে, এই দেখো ট্রাকের দিকে আসতেছে। তাহলে ট্রাক এই দিকে যাচ্ছে, সে ট্রাকের দিকে আসতেছে। মনে রাখতে হবে যখন গাড়ি বিপরীত দিক থেকে আসে তার বেগ কিন্তু মাইনাস, তার মানে এখানে 17 দেওয়া আছে, তোমাকে ধরে নিতে হবে তার যে আদিবেগ, তার আদিবেগ হচ্ছে -17। ওকে, আচ্ছা আমাকে বলছে কিছুক্ষণ পর গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলো। এখন আমাকে আসে পরে বলছে একত্রে চলতে লাগলো, মানে মিলিত বেগের কথা আমাকে বলেছে। আসি, আমাকে প্রশ্ন বলছে, গণন প্রশ্ন বলছে কারটিকে 7 সেকেন্ড সময়ে থামাতে প্রযুক্ত বলের মান কত? দেখো আমাকে বলছে এই যে প্রাইভেট কার, এটি যখন আসতেছে, আমি এটা কি যদি 7 সেকেন্ড সময় থামাইতে চাই, তাহলে আমাকে প্রযুক্ত বল কত দিতে হবে, বা কত প্রযুক্ত বল লাগবে, এটা মান বের করতে বলছে। দেখো প্রযুক্ত বল, তাহলে বলের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে F ইকুয়াল এম এ, F ইকুয়াল এম এ। এম এর মান আমাকে প্রশ্নের মধ্যে বলেই দেওয়া আছে 500, বলে দেওয়া আছে কত? 500। শুধু লাগবে ত্বরণ, শুধু কি লাগবে? ত্বরণ। তাহলে এখন দেখো আমরা প্রাইভেট কারে যে ত্বরণ বের করতেছি, আমাকে বলছে 7 সেকেন্ডে থামাতে হবে। তাহলে অতএব ত্বরণ এ ইকুয়াল আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি? টি। দেখো যেহেতু প্রশ্ন বলছে গাড়িটিকে থামাতে হবে, থামানোই যদি হয় তাহলে শেষ বেগ কত হবে? শেষ বেগ হবে 0, তাহলে এর শেষ বেগ কি হবে? 0 বিয়োগ আদিবেগ, তাহলে আদিবেগ কত আছে? আদিবেগ 17। শোনো, যখন আমি ত্বরণ বের করবো এই ক্ষেত্রে আমরা আদিবেগ মাইনাস বসাবো না, এক্ষেত্রে আমরা আদিবেগ মাইনাস বসাবো না, এখানে শুধু 17 বসাবো। কখন মাইনাস বসাবো? যখন ভরবেগের অঙ্ক করব, যখন ভরবেগের অঙ্ক করব তখন আমরা আদিবেগ মাইনাস বসাবো। ওকে, তাহলে এখন চিন্তা করো আদিবেগ, তার আদিবেগ কত ছিল? আদিবেগ হচ্ছে 17। সময় কয় সেকেন্ডে থামাতে হবে? আমাকে 7 সেকেন্ডে থামাতে হবে। তাহলে দেখো তো আমাদের ত্বরণের মান কত আসে, তুমি খেয়াল করে দেখো, আমাদের উপরে আছে কত? -17, নিচে আসবে কত? 7। ক্যালকুলেট করলে উত্তর আসবে -2.428, উত্তর আসবে -2.428 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ আমরা যদি গাড়িটিকে এত মন্দন প্রয়োগ করতে পারি, এত মন্দন সৃষ্টি করতে পারি, তবেই গাড়িটি আমাদের হচ্ছে 7 সেকেন্ডে থামবে। ওকে, এখন খেয়াল করো, আমরা সুন্দর করে এই যে দেখো ত্বরণের মান কিন্তু মাইনাস আসলো। দেখো ত্বরণ যে আছে, আমরা যে ত্বরণ নির্ণয় করলাম, এই ত্বরণের মান মাইনাস। মাইনাস কেন আসলো? তার মানে মাইনাস বলতে সেটি মন্দনে চলছে, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ গাড়ির বেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কমবে, এবং কমতে কমতে অবশ্যই একটা পর্যায়ে সে থেমে যাবে। এবার আসি, আমরা সুন্দর করে এই মানটাকে এখানে বসিয়ে দিই। তাহলে আমরা মান পেলাম -2.428 মিটার পার সেকেন্ড। দেখো দশমিকের পরে কিন্তু আরো মান ছিল, এই মানের ক্ষেত্রে আমরা যেহেতু 3 ঘর নিয়েছি, তোমরা কম বেশি হলে এই উত্তরও কম বেশি হতে পারে, ভয়ের কোনো কারণ নাই, উত্তর সবগুলোই সঠিক। এবার আসো তাহলে আমাদের এই যে উত্তর পেলাম, তাহলে আমরা লিখতে পারি যে 500 ইন্টু কত আছে বলতো? 2.428, এটাকে ক্যালকুলেট করলে উত্তর হবে কত? 1214। তাহলে উত্তর হবে -1214 এত নিউটন। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর,
এখন এই যে আমাদের বলের মান এখানে কি আসলো, মাইনাস আসছে। মাইনাস কেন? কারণ আমি সুন্দর করে লিখে দিব যে এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা মূলত বাধা দানকারী বল বোঝানো হয়েছে। অর্থাৎ এই গাড়িটা যে থেমে যাবে, এই গাড়িটাকে থামাতে হলে আমাকে তো বিপরীত দিক থেকে বাধা প্রয়োগ করতে হবে, বা হচ্ছে গাড়িটাকে ব্রেক করতে হবে, তাই না? তাহলে আমি গাড়িটাকে থামাতে পারবো। তো আমাকে প্রশ্ন বলছে 7 সেকেন্ডে থামাতে প্রযুক্ত বলের মান কত? তাহলে 7 সেকেন্ডে থামাতে গেলে আমার ত্বরণের মান আসবে এত, আর এই ত্বরণ সৃষ্টি করতে গেলে আমার প্রযুক্ত বলের মান আসবে এত। আশা করি ব্যাপারটা বুঝে গেছো। এই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট, পরবর্তী আমাকে কোশ্চেন বলছে যে গাড়ি দুটি সংঘর্ষের মুহূর্তে কোনটির ভরবেগ বেশি ছিল। দেখো, প্রশ্ন কিন্তু বুঝে আনসার করতে হবে। আমাকে কিন্তু বলছে কোনটির ভরবেগ বেশি ছিল, তোমাকে কিন্তু বলে নাই যে ভরবেগের সংরক্ষণশীলতা বের করো, বলছে কোনটির ভরবেগ বেশি ছিল। কখন? যখন গাড়ি দুটির মধ্যে সংঘর্ষের মুহূর্তে। তাহলে তোমাকে যখন বলছে যে দুই পাশ থেকে দুইটা গাড়ি আসতেছে, একটা সময় তাদের মধ্যে সংঘর্ষ হবে, ওই মুহূর্তে এই গাড়ির ভরবেগ কত, এই গাড়ির ভরবেগ কত, এটা বের করতে বলেছে। এখন তুমি চিন্তা করো, আমাকে প্রথমে তো জানতে হবে যে সংঘর্ষের যে মুহূর্ত, সংঘর্ষটা হয়েছে কখন, আগে তো এটা বের করতে হবে। তা আগে বের করি সংঘর্ষের মুহূর্ত। দেখো, আমরা খুব ভালো করে পড়েছি যে দুইটা গাড়ি দুই পাশ থেকে আসতেছে, তাই না? এই যে দেখো তো, এই যে আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে হচ্ছে প্রাইভেট কার, এখানে আসতেছে ট্রাক। তাহলে টি তে ট্রাক, সি তে হচ্ছে কার। মধ্যবর্তী দূরত্ব কত মিটার? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 200 মিটার। একজন যাচ্ছে ত্বরণে, ত্বরণের মান হচ্ছে 2, আরেকজন উল্টা দিকে আসতেছে 17 মিটার পার সেকেন্ড সমবেগে, তাই না? একজন এইদিকে যাচ্ছে, একজন এইদিকে আসতেছে। আমাকে বলছে কখন তাদের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে আমরা ধরি এক্স মিটার দূরে তাদের মধ্যে সংঘর্ষ হবে। কত মিটার দূরে? এক্স মিটার দূরে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি এক্স হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? অবশ্যই 200 মাইনাস এক্স। অবশ্যই কি হবে বলো? 200 মাইনাস এক্স, কারণ টোটাল তো 200। 200 থেকে আমরা এক্সটাকে বিয়োগ করে দিলে এখানে পাবো 200 মাইনাস এক্স। এবার খেয়াল করো, তাহলে আমরা ট্রাকের ক্ষেত্রে যদি চিন্তা করি যে ট্রাকের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি বলো? আমরা সূত্র জানি যে এস ইকুয়াল, দেখো আমরা এটাকে একটু এইভাবে লেখা যায়। আচ্ছা দেখো, আমরা এখানে লিখি যে ট্রাক, যে এই যে ট্রাকের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা এই সূত্র কেন ইউজ করব? কারণ প্রশ্নের মধ্যে ত্বরণ দেওয়া আছে, ত্বরণ থাকলে এটা। আদিবেগ কিন্তু প্রশ্ন ছিল 0। তাহলে দেখো তো, বা এস অতিক্রান্ত দূরত্ব, তাহলে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এই পর্যন্ত কত ধরেছি? এক্স। তাহলে এস এর জায়গায় কি বসানো যাবে? এক্স ইকুয়াল আদিবেগ যেহেতু 0, যে স্থির অবস্থা বলা আছে, তাহলে 0 দিয়ে এটাকে গুণ করলে 0, এটা বাদ। ত্বরণের মান 2, আমরা এখানে 2 বসালে 2 আর এটা 2 ক্যান্সেল হয়ে যাবে, শুধু কি থাকবে বলতো? টি স্কোয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এবার আসো প্রাইভেট কারের ক্ষেত্রে আসো। তাহলে কারের ক্ষেত্রে যে চিন্তা করি, দেখো প্রাইভেট কার কিন্তু সমবেগে আসতেছে। আমাকে প্রশ্ন বলছে যে এই যে 200 মিটার 17 সমবেগে আসতেছে। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? আমরা জানি এস ইকুয়াল হচ্ছে ভিটি। এখন এস এর মান তাহলে কি আসবে? তাহলে প্রাইভেট কার যদি এখান থেকে এই পর্যন্ত আসে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব আছে 200 মাইনাস এক্স। তাহলে এখানে আসবে 200 মাইনাস এক্স ইকুয়াল ভি। বেগের মান কত আছে? 17। তাহলে এখানে আসবে 17 টি। তাহলে এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমাকে প্রশ্ন কি বলছে যে কখন মিলিত হবে? তাহলে আমরা 1 নং এবং 2 নংকে যোগ করে দিই। এই যে 1 নং এবং 2 নংকে যোগ করে দিই, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। দেখো, x ইকুয়াল হচ্ছে টি স্কোয়ার, এবং 2 নং সমীকরণ আমরা কি লিখতে পারি? যে 200 মাইনাস এক্স ইকুয়াল এখানে আসতেছে 17 টি। আমরা যদি ক্যালকুলেট করি, দেখো মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, এখানে কি থাকবে বলতো? এখানে থাকবে 200 ইকুয়াল, এখানে দেখো কি আছে? এখানে আছে টি স্কোয়ার, এখানে আছে আমাদের প্লাস 17 টি। এখন খেয়াল করে দেখো, আমাদের এই 200 প্লাস ওই বিষয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে অতএব আমরা লিখতেই পারি যে টি স্কোয়ার প্লাস 17 টি মাইনাস 200 ইকুয়াল কি বলতো? 0। এখন তুমি আমাকে বলো তো, এটাকে মিডল টার্ম করা যায় কি যায় না? বলো, এটাকে মিডল টার্ম করা যায় কি যায় না? দেখো তো, এখানে টি স্কোয়ার প্লাস 17 টি মাইনাস 200 ইন্টু ইকুয়াল 0। তাহলে এই যে এটাকে মিডল টার্মের ফরম্যাট হয়ে গেছে। এখন তুমি চাইলে সরাসরি দ্বিঘাত সমীকরণ ব্যবহার করে, দেখো আমরা কিন্তু সরাসরি দ্বিঘাত সমীকরণ লিখতে পারি, যে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ অনুযায়ী আমরা সরাসরি তাহলে সময়টা বের করে ফেলতে পারি, যে টি1 কত এবং টি2 কত। দেখো আমাদের দুইটা সময় বের হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সরাসরি ক্যালকুলেটরে চলে যায়। দেখো, তোমাদের যাদের ক্যালকুলেটর রয়েছে একটু খেয়াল করো। তাহলে তোমরা কি করবা? প্রথমে আমরা জানি সরাসরি আমাদের ক্যালকুলেটরে চাপ দিয়ে দেওয়া যায়। আমরা যাব প্রথমে মোড। দেখো, মোডে চাপ দিলে আমাদের এই যে 5 নাম্বার আছে ইকুয়েশন, আমরা 5 এ যাব, এবং এই যে 3 নাম্বারে আমাদের মিডল টার্মে এই সমীকরণটা রয়েছে, আমরা 3 এ যাব। এখানে এ বি সি রয়েছে। এ হচ্ছে আমাদের এই যে টি স্কোয়ারের সামনের যে মান সহগ, এটি হচ্ছে আমাদের এ অর্থাৎ 1। আমাদের বি এর মান হচ্ছে 17 এবং সি এর মান হচ্ছে -200। তাহলে এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি 1।
ইকুয়াল আমাদের বি এর মান আসবে কত 17 17 ইকুয়াল আমাদের সি এর মান হচ্ছে -200 তাহলে -200 ইকুয়াল আমরা ক্যালকুলেট করলে যে আমাদের প্রথম মান পেয়ে গেছি x1 মানে 8 এটা হচ্ছে প্রথম সময় 8 সেকেন্ড ইকুয়াল x2 আছে -25 তার মানে এটার উত্তর আসলে আমাদের 8 সেকেন্ড এখানে আসলো -25 সেকেন্ড তাহলে দেখো সময় কোনোদিন মাইনাস হয় না তার মানে আমরা লিখতে পারবো এটা গ্রহণযোগ্য নয় এই মানটা যে রয়েছে এটি হচ্ছে কি নয় এটি হচ্ছে গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কোনটা 8 সেকেন্ড আমরা এতটুকু নিশ্চিত যে এই দুটি গাড়ি পরস্পর কত সেকেন্ড পর মিলিত হবে 8 সেকেন্ড পর মিলিত হবে এখন আমাকে প্রশ্ন কি বলছে আমাকে প্রশ্ন বলছে সংঘর্ষের মুহূর্তে ভরবেগ কার বেশি ছিল তার মানে 8 সেকেন্ড পর যেহেতু সংঘর্ষ হবে তাহলে ওই 8 সেকেন্ড পর তার ভরবেগ কত 8 সেকেন্ড পর তার ভরবেগ কত এটা বের করতে হবে তাহলে একটু আমরা নতুন পেজে যাই একটু খেয়াল করে দেখো তাহলে আমাদের কোশ্চেনটা কিন্তু যেরকম ছিল দেখো কোশ্চেনটা এরকম ছিল যে আমাদের এই যেখানে একটা বস্তু গাড়ি এটা হচ্ছে আমাদের ট্রাক এটি হচ্ছে আমাদের প্রাইভেট কার তাই না তাহলে আমরা দেখেছি তারা এই যে ধরেন এই পয়েন্টে তাদের সংঘর্ষ হবে এই পয়েন্টে তাদের সংঘর্ষ হবে তাহলে এ যদি এখানে আসে দেখো সে যদি এখানে আসে এবং সে যদি এখান থেকে এখানে আসে তাহলে এই যেখানে সংঘর্ষ হবে না এখানে সংঘর্ষ হবে তাহলে কত সেকেন্ড পর সংঘর্ষ হবে 8 সেকেন্ড পর সংঘর্ষ হবে তার মানে তার এখান থেকে এখানে যেতে লাগবে 8 সেকেন্ড তার এখান থেকে এখানে আসতে সময় লাগবে 8 সেকেন্ড রাইট 8 সেকেন্ড এখন আমাকে বলছে সংঘর্ষের মুহূর্তে যখন সংঘর্ষটা হবে এই মুহূর্তে কার ভরবেগ বেশি তাহলে প্রথমে আসি আমরা ট্রাকের ক্ষেত্রে ট্রাকের ক্ষেত্রে 8 সেকেন্ড পরের বেগ তাহলে আমরা লিখতে পারি যে 8 সেকেন্ড পর বেগ কত বেগ তাহলে 8 সেকেন্ড পরের যে বেগ তাহলে v ইকুয়াল আমরা কি জানি u প্লাস at তাই না তাহলে আদিবেগ তো 0 ত্বরণের মান প্রশ্নের মধ্যে তখন দেওয়া ছিল কত 2 তাহলে 2 ইনটু সময়ের মান হচ্ছে 8 তাহলে কত আসে বলতো 16 মিটার পার সেকেন্ড তাইলে আমাদের বেগ যদি 8 সেকেন্ড পর বেগ যদি 16 হয় তাহলে ভরবেগ কত তাহলে অতএব ভরবেগ আমরা লিখতে পারি p1 তাহলে ভরবেগ p ইকুয়াল আমরা কি জানি mv তাহলে m এর মান প্রশ্নের মধ্যে দেখো আমাদের m এর মান প্রশ্নের মধ্যে ছিল 2000 কেজি তার মানে এখানে আসবে কত 2000 ইনটু বেগের মান কত পেলাম 16 তাহলে 2000 ইনটু 16 এটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখো 16 দেখুন কত আসে 32 জিরো কাটা তিনটা 1 2 3 এত কেজি মিটার পার সেকেন্ড এটি হচ্ছে কি বলতো সংঘর্ষের মুহূর্তে কার ভরবেগ এটি হচ্ছে ট্রাকের এটি কার এই ট্রাকের ভরবেগ হচ্ছে এটা ট্রাকের ভরবেগ এবার আসো প্রাইভেট কার আমি অন্য কালার ইউজ করি হ্যাঁ এবার আসো কার প্রাইভেট কারের ক্ষেত্রে 8 সেকেন্ড পরে ধাক্কা লেগেছে তাহলে দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলাই ছিল সেটি 17 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে তাহলে যেহেতু 17 মিটার পার সেকেন্ড বেগে যদি আসে তাহলে তুমি আমারে বলো তাহলে এর বেগের কি কোনোদিন চেঞ্জ হবে না এর বেগের তো চেঞ্জ হবে না কারণ কি কারণ হচ্ছে সে তো সমবেগে আসতেছে সমবেগে শুরুতেও বেগের মান যা যখন ধাক্কা দিয়েছে তখনও বেগের মান তাই তার মানে আমরা সরাসরি লিখতে পারি অর্থাৎ ভরবেগ p2 কারেরটাকে আমরা p2 ধরি তাহলে ভরবেগ p ইকুয়াল কি mv তাহলে ভরের মান প্রশ্নের মধ্যে আমাদের এই যে প্রাইভেট কারের ভর ছিল 500 কিন্তু বেগের মান কত 17 অবশ্যই কি আসবে -17 কি আসবে -17 কারণ বিপরীত দিক থেকে আসতেছে এই জন্য -17 তাহলে আমরা 17 ইনটু 500 গুণ করতে পারি 17 ইনটু কত বলতো 500 আচ্ছা আমাদের আমাদের ক্যালকুলেটরটাকে একটু মুড ঠিক করে নেই আচ্ছা তাহলে 17 ইনটু হচ্ছে 500 ক্যালকুলেট করলে 8500 উত্তর আসবে -8500 কেজি মিটার পার সেকেন্ড তো এটি হচ্ছে আমাদের প্রাইভেট কার এটি হচ্ছে আমাদের প্রাইভেট কারের ভরবেগ আর এটি হচ্ছে আমাদের ট্রাকের ভরবেগ তাহলে ট্রাকের ভরবেগ সংঘর্ষের মুহূর্তে হচ্ছে 32000 আর আমাদের প্রাইভেট কারের সংঘর্ষের মুহূর্তের আমাদের ভরবেগ হচ্ছে 8500 এখানে মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে মাইনাস দিয়ে শুধু বিপরীত দিক বোঝাচ্ছে যে সেটি বিপরীত দিক থেকে আসতেছে এছাড়া তো কিছু না মান তো 8500 আর এর মান হচ্ছে 32000 তাহলে উত্তর হচ্ছে সংঘর্ষের মুহূর্তে আমাদের ট্রাকের ভরবেগ বেশি ছিল সংঘর্ষের মুহূর্তে ট্রাকের ভরবেগ বেশি ছিল ওকে আশা করি ব্যাপারটা বুঝে গিয়েছো নেক্সট পরবর্তী কোশ্চেনে আসি আমাদের সৃজনশীল প্রশ্ন 5 নং প্রশ্নের মধ্যে আমাকে কি বলেছে দেখো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো দেখো এখানে একটা বস্তু রয়েছে পি বস্তু সেটি স্থির অবস্থায় রয়েছে এই পি বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হলো কত মিটার উপর থেকে এই যে আমাকে প্রশ্নের মধ্যে বলেছি 30 মিটার উপর থেকে ফেলে দেওয়া আছে এখন এই যে এখানে বিন্দু হচ্ছে এ এখানে হচ্ছে বি এখানে হচ্ছে সি এবং নিচের বিন্দুটা হচ্ছে ডি এবং আমাকে এখানে একটা শর্ত বলে দিয়েছে যে এবি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি অর্থাৎ এবি ইকুয়াল বিসি ইকুয়াল হচ্ছে সিডি আমাকে বোঝাতে চেয়েছে যে এ থেকে বি এর যে দূরত্ব আবার বি থেকে সি এর যে দূরত্ব এবং সি থেকে ডি এর যে দূরত্ব এগুলো সবগুলো সমান অর্থাৎ এই টোটাল মান কত মিটার 30 মিটার তাহলে আমরা বলতেই পারি যে এ থেকে বি হচ্ছে 10 বি থেকে সি হচ্ছে 10 সি থেকে ডি হচ্ছে 10 তার মানে 10 10 10
তাহলে এখান থেকে 10, এখান থেকে 10, এখান থেকে 10, তার মানে মোট কত? মোট হচ্ছে 30। মোট কত? মোট হচ্ছে 30 মিটার। ওকে, তো এটা যদি বুঝে যাই, আমাকে প্রশ্ন কি বলেছে? বলেছে যে পি বস্তুটি এ বিন্দু থেকে ভূপৃষ্ঠে পতিত হতে সময় কত লাগবে। বলছে এই যে পি বস্তু যে রয়েছে এটা এ বিন্দু থেকে, যে এ বিন্দু থেকে মাটিতে পড়তে তার টাইম কত লাগবে। দেখো ভূমিতে পড়তে যে সময় আমরা জানি টি ইকুয়াল √2h/g, তাই না? আমরা সুন্দর করে পড়েছি, একদম এক সূত্রে অ্যাপ্লাই করে দিলে উত্তর শেষ। তাহলে তাহলে 2 ইন্টু উচ্চতা, টোটাল উচ্চতা কত? টোটাল উচ্চতা 30 মিটার, কারণ এ বিন্দু থেকে পড়তেছে 30 মিটার। 30, জি এর মান আমরা কত জানি? 9.8। উত্তর শেষ। এটাকে ক্যালকুলেট করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। দেখো তাহলে আমাদের উপরের হচ্ছে তারপরে কত? 2 ইন্টু 30, নিচে হচ্ছে 9.8। ক্যালকুলেট করলে উত্তর আসবে 2.47। উত্তর আসবে 2.47 সেকেন্ড। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। গ নাম্বার শেষ। নেক্সট, পরবর্তী কোশ্চেন আমাকে বলছে কি, দেখো বলছে উদ্দীপকের তথ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ, দেখো বলছে উদ্দীপকের তথ্য অনুযায়ী পি বস্তুটির নিচে পড়ার ক্ষেত্রে, এই বস্তুটা বলছে এই তথ্য অনুযায়ী এই পি বস্তুর নিচে পড়ার ক্ষেত্রে এ বি সি এবং ডি বিন্দুতে আমাকে উচ্চতা বনাম বিভব শক্তি, কি বলছে দেখো, উচ্চতা বনাম বিভব শক্তি এবং গতিশক্তির লেখচিত্র অঙ্কন করো। কি বলছে? লেখচিত্র অঙ্কন করো। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমাকে প্রথমে কি করতে হবে? বলছে উচ্চতা বনাম, অর্থাৎ উচ্চতার সাথে সাথে আমরা জানি একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তার প্রতি মুহূর্তে তার বিভব শক্তি কমতে থাকে। আর এই বিভব শক্তি কিসে কনভার্ট হয়? গতিতে কনভার্ট হয়। অর্থাৎ পরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে বিভব বাড়ে এবং গতি কমে। সরি সরি সরি, আমি কি বলছি, যে পরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে, আমরা যদি পরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে বিভব কমে এবং গতিশক্তি বাড়ে, অর্থাৎ বিভব যতটুকু কমে যাবে গতিশক্তি ততটুকুই বেড়ে যাবে, তাই না? এখন আমাকে বলছে প্রতিটা মুহূর্তে এ বি এবং সি বিন্দুতে বিভব গতি বিভব গতি বিভব গতি বের করে উচ্চতার সাথে লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে ইন্টারেস্টিং কোশ্চেন। প্রথমে একটা একটা করে আসি। দেখো প্রথমে আসি এ বিন্দুতে। দেখো প্রথমে আসি এ বিন্দু। তাহলে এ বিন্দুতে আমরা যদি বিভব বের করি, বিভব ভি ইকুয়াল আমরা কি জানি বলতো? এম জি এইচ, তাই না? এম জি এইচ, এম এর মান কত বলতো? এই যে আমাদের প্রশ্নের মধ্যে কি এম এর মান দেওয়া আছে? আচ্ছা প্রশ্নের মধ্যে কি কথা এম এর মান ছিল? আচ্ছা এখানে তো এম এর মান দেওয়া নেই। তাহলে এক কাজ করি, প্রশ্নের মধ্যে কি এম এর মান ছিল কিনা আমি তো টাইপ করার সময় খেয়াল করলাম না। একটু 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 ওয়েট করো, একটু ওয়েট করো। আমরা একটু চেক দিয়ে নিচ্ছি যে আমাদের কোশ্চেনটার মধ্যে বস্তুর ভর দেওয়া ছিল কিনা। যদি দেওয়া না থাকে সেভাবেও করা যাবে, যদি ভর দেওয়া থাকে সেভাবেও করা যাবে। আচ্ছা এই যে আমাদের কোশ্চেনটা, আমাদের প্রশ্নের মধ্যে পি বস্তু এ থেকে উপরে আছে, সে পড়তেছে না। এই প্রশ্নের মধ্যে কোনো বস্তুর ভর দেওয়া নেই। তাহলে ভর যেহেতু দেওয়া নেই, তাহলে এক কাজ করি, তাহলে আমাকে বলছে উচ্চতা বনাম বিভব শক্তির গতিশক্তি লেখচিত্র অঙ্কন করো। তাহলে এক কাজ করি, তাহলে আমরা এই যে দেখো, যদি তুমি চাও তাহলে আমরা সরাসরি গ্রাফ আঁকতে পারি, সরাসরি গ্রাফ আঁকতে পারি। আবার তুমি যদি চাও যে না স্যার আপনি একটু মান বের করে করে দেন, তাহলে ব্যাপারটা তোমার বুঝতে খুব সুন্দর হবে। তাহলে তুমি এক কাজ করতে পারো, ধরি নিতে পারো। হ্যাঁ, যে এইভাবে তুমি শুরুতে লিখতে পারো যে ধরি বস্তুর ভর এম ইকুয়াল 1 কেজি বা 2 কেজি, আমরা ধরে নিলাম 2 কেজি। তুমি ধরে নাও, সমস্যা কি? তুমি হয় ধরে নিয়ে করতে পারবা, নয়তো এমটাকে তুমি এমই রেখে দাও, তারপরেও করা যাবে। হ্যাঁ তারপরেও করা যাবে, সমস্যা নেই। তাহলে এক কাজ করি, তাহলে এম এর মান আমরা ধরে নিয়েছি 2 কেজি, তাহলে 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু উচ্চতা। দেখো বিভব বের করার সময় সব সময় দেখতে হবে যেই বিন্দুর বিভব বের করতেছি ওই বিন্দুটা আমাদের ভূমি থেকে কত উপরে। তাহলে এ বিন্দু ভূমি থেকে কত উপরে? 30 মিটার উপরে। তাহলে এখানে আসবে কত? এখানে আসবে 30। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো তোমাদের উত্তর কত আসে দেখো। তাহলে আমাদের 2 ইন্টু 9.8 ইন্টু কত আসবে বলো তো? ইন্টু আসবে 30। ক্যালকুলেট করলে আসবে 588। দেখো আসবে 588 এত জুল। তাহলে এইটা আমরা পেলাম এ বিন্দুর কি পেলাম বলো তো? এ বিন্দুর আমরা হচ্ছে বিভব পেলাম, এ বিন্দুর বিভব। তাহলে এবার আমরা যদি এ বিন্দুর গতিশক্তি বের করতে চাই, খেয়াল করে দেখো তো, আমরা যদি এই যে এ বিন্দুর গতিশক্তি, তাহলে গতিশক্তি আমরা জানি কি হাফ এম ভি স্কোয়ার। এখন তুমি আমাকে বলো একটা বস্তু যখন সবার উপরে, সেটা স্থির অবস্থায় রয়েছে, তার বেগের মান 0, বেগ 0, তার মানে গতিশক্তি 0, তার মানে গতিশক্তি 0 জুল। এটা ছিল এ বিন্দু। এবার আসো বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে আবার আসি ভি, আমরা বিভব বের করি, তাহলে ভি ইকুয়াল আমরা কি জানি? এম জি এইচ। তাহলে এম এর মান 2 কেজি, জি এর মান 9.8, উচ্চতা। এবার আসো উচ্চতা। বিভবের ক্ষেত্রে আমরা শিখেছি যেই বিন্দুর বিভব ওই বিন্দু ভূমি থেকে কত উপরে। তাহলে ভূমি থেকে কত উপরে দেখো তো? এখান থেকে 10, এখান থেকে 10, কারণ প্রশ্নের মধ্যে বলে দিয়েছে 10 10 10, তাহলে মোট 20 মিটার উপরে আছে। তাহলে এখানে কিন্তু যে 20 আসবে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেট যদি আমরা করি, দেখো উত্তর কি আসে। এখানে আমরা উত্তরটা একটু লিখে ফেলি। দেখো আমাদের এখানে মান তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু কত আসবে বলো তো? 20। ক্যালকুলেট করলে আমাদের 392। এখানে আসবে দেখো
জুল। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে বিভব পেলাম, তাই না? এখানে গতি পেয়েছি। এবার দেখো গতিশক্তি, তাহলে টি ইকুয়াল আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো এই যে হাফ এম এর মান হচ্ছে 2 কেজি ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ারের পরিবর্তে আমরা কি জানি বলতো? 2gh লিখতে পারি না? ভি স্কোয়ার, কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ারের পরিবর্তে যে ভি স্কোয়ারের পরিবর্তে 2gh লেখা যায়। তাহলে দেখো এখানে 2 ক্যান্সেল, তাহলে এখানে কি থাকে? যে 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এই যে উচ্চতা, এই যে উচ্চতা, গতিশক্তি যখন নির্ণয় করব তখন দেখতে হবে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, মানে বস্তু কত দূর অতিক্রম করেছে। তাহলে বস্তু আগে এ বিন্দুতে ছিল, সে এখন বি বিন্দুতে আসছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 10 মিটার। তাহলে উপর থেকে সে নিচে নামছে কত? 10 মিটার। তাহলে দেখো সে মাটি থেকে উপরে ছিল 20, তাহলে উপর থেকে নিচে কত নামছে? 10 মিটার নেমেছে। তাহলে একটু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে কি বলতো? যে 2 ইন্টু 9.8 ইন্টু কি বলতো? 10। ক্যালকুলেট করলে আমাদের আসবে 196, এখানে আসবে 196 জুল। ওকে, এটি হচ্ছে আমাদের বি বিন্দুর গতিশক্তি। এবার আমরা যদি আমাদের সি বিন্দুতে আসি, দেখো এখানে আসি সি বিন্দু। সি বিন্দুতে চিন্তা করি বিভব, তাহলে বিভব তো আমরা জানি হচ্ছে mgh। তাহলে m এর মান হচ্ছে 2 কেজি, জি এর মান হচ্ছে 9.8, উচ্চতা দেখো বিভব যখন বের করব সি বিন্দু, তাহলে ভূমি থেকে কত উপরে? তাহলে সি বিন্দু ভূমি থেকে 10 উপরে, 10। তাহলে এখানে আসবে দেখো, তাহলে এই যে 2 9.8 10 গুণ করলে 196 আসবে, 196 জুল আসবে, রাইট? এটা আসবে। আবার আমরা যদি গতিশক্তি বের করতে চাই তাহলে টি ইকুয়াল কি আসবে? হাফ এম ভি স্কয়ার। তাহলে দেখো এই যে হাফ, এই যে এম এর মান 2 কেজি ইন্টু ভি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2gh, 2 ক্যান্সেল, তাহলে এখানে আসবে 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু উচ্চতা। গতি বের করতেছি না, তো তোমাকে বলছি গতির বেলায় কি করতে হয়? বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে বস্তু আগে ছিল এ বিন্দুতে, এখন আছে সি বিন্দুতে, তাহলে উপর থেকে সে কত নিচে নামলো? 10 10 20 নিচে নেমেছে, তাহলে এখানে আসবে 20। তো এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এটাকে তুমি ক্যালকুলেট করলে উত্তর আসবে 392 জুল, তাই না? আচ্ছা, এবার আমরা যদি ডি বিন্দুতে চিন্তা করি, দেখো আমরা একটু এখানে লিখি যে ডি বিন্দু। তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে বিভব, তাহলে বিভব তো আমরা জানি জিরো। কেন জিরো? কারণ ডি বিন্দু তো ভূমিতে, আমরা জানি বিভব ডিপেন্ড করে উচ্চতার উপর, যেহেতু উচ্চতা নেই তার মানে বিভব জিরো। আর গতি, তাহলে গতি শক্তির ক্ষেত্রে আমরা কি জানি বলতো? হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা এই যে লিখতে পারি হাফ ইন্টু বস্তুর ভর 2 ইন্টু ভি স্কোয়ার মানে কি 2gh, 2 ক্যান্সেল, তাহলে এখানে 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু উচ্চতা। গতির বেলায় বস্তুর অতিক্রান্ত দূরত্ব মানে সে টোটাল পথ অতিক্রম করেছে, তার মানে টোটাল 30 মিটার পরে সে ভূমিতে ডি বিন্দুতে আসে। এবার এখানে আসবে 30। এবার যদি আমরা এখানে মান বসাই তাহলে আমাদের উত্তর পাবো, দেখো এটাকে গুণ করলে আসবে 588। কত আসবে? 588 জুল, তাই না? এই যে আমরা প্রত্যেকটা বিন্দুতে দেখো এ বি সি এবং ডি বিন্দুতে আমরা বিভব গতি বিভব গতি বিভব গতি মানগুলো পেয়েছি। এবার আমাকে গ্রাফ আঁকতে বলেছে, একটু খুবই ইন্টারেস্টিং একটা গ্রাফ হবে, তুমি একটু মনোযোগ দিও, দেখো আমরা যে তথ্যগুলো পেয়েছি তোমাকে যদি বোঝানোর সুবিধার্থে একটু টাইমলাইনটা একটু সাজানোর চেষ্টা করি, তুমি একটু তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। একটু তাকাও, দেখো তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইখানে একটা বস্তু ছিল, তাই না? এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটা 2 কেজি দেওয়া ছিল না, আমরা ধরে নিয়েছিলাম 2 কেজি। তাহলে এখানে বিন্দু ছিল, এই যে এখানে একটা বিন্দু ছিল এ, এখানে একটা বিন্দু ছিল বি, এখানে একটা বিন্দু ছিল সি এবং সবার নিচে একটা বিন্দু ছিল ডি, তাই না? এখন বলতো এ বিন্দু, সবার উপরে আমরা বিভব কত পেয়েছিলাম? বিভব পেয়েছিলাম কত? 588। কত পেয়েছিলাম? 588। তারপরে বি বিন্দু, এখানে বিভব কত পেয়েছিলাম? 392। কত পেয়েছি? 392। সি বিন্দুতে আমরা বিভব কত পেয়েছি? 196। দেখো একটু চেক দাও, এই দেখো এ বিন্দুতে বিভব ছিল 588, বি এ বিভব ছিল 392, সি এ বিভব ছিল 196 এবং ডি এ বিভব 0। দেখো এবং ডি, এই যে ডি বিন্দুতে বিভবের মান 0। ওকে, এবার দেখো সবার উপরে গতিশক্তি, এখানে আমরা লিখছি গতিশক্তি, দেখো এই যে টি, তাহলে গতিশক্তি সবার উপরে 0। ঠিক এই বিন্দুতে গতিশক্তি ছিল কত? 196। তার সি বিন্দুতে গতিশক্তি ছিল কত? 392 এবং সবার নিচে আমাদের এখানে ডি বিন্দুতে গতিশক্তি ছিল 588। তাহলে তুমি এই যে আমাদের এই যে ছবিটা দেখো তো, তুমি এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? তাহলে দেখো আমরা আবারও বলছি যে এ বিন্দুতে দেখো তো আমাদের এই যে বিভব, এটা হচ্ছে আমাদের গতি। তুমি দেখো আমরা যদি বিভব এবং গতির যোগফল হচ্ছে মোট শক্তি, সবসময় ধ্রুব থাকে, তাই না? তাহলে এই দুটার যোগফল 588 আসবে। এই যে বিভব বি বিন্দুতে বিভব এবং এই যে গতি, এই দুটাকে যোগ করলে উত্তর 588 আসবে। এই যে সি বিন্দুর বিভব এবং সি বিন্দুর গতি যোগ করলে 588 আসবে, ডি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর গতিকে যোগ করলে 588 আসবে, মানে মোট শক্তি আমাদের ধ্রুব। এবার আসো আমাদের গ্রাফ, এই যে খেয়াল করো গ্রাফের দিকে মনোযোগ দাও। তাহলে আমরা যদি এখানে গ্রাফটার কথা চিন্তা করি, দেখো এই যে আমাদেরকে প্রশ্ন কি বলেছে, দেখো তো প্রশ্ন বলেছে উচ্চতা বনাম বিভব শক্তি এবং গতিশক্তির গ্রাফ। উচ্চতা বনাম, তাহলে দেখো উচ্চতা থাকবে আমাদের নিচে, এই যে উচ্চতা থাকবে এইদিকে, তাহলে এটা হচ্ছে 0, এই যে 10 20 30, তাহলে আমাদের যদি মোট 30 মিটার, 10
20 এবং কত বলতো 30 মিটার প্রশ্নে আছে, তাই না? এটা উচ্চতা। এবং আমাদের যদি শক্তির কথা বলি, এদিকে আমরা ধরছি আমাদের শক্তি, শক্তি, হ্যাঁ, শক্তির গ্রাফটাকে আমরা এই যে উপরে এই দিকে চিন্তা করছি। দেখো শুরুতে এই পয়েন্টে শক্তি 0, তাহলে আমরা এইখানে ধরছি যে এইখানে হচ্ছে আমাদের 196, ঠিক সমান উচ্চতায় আমাদের এই পয়েন্টে যদি আমরা চিন্তা করি, এখানে দেখো আমাদের মান কত আসবে, এইখানে আমাদের মান আসবে 300, আমরা দেখো 196 এর দ্বিগুণ করো, তাহলে আসবে কত 392, 392, আবার 196 বৃদ্ধি করো, তাহলে উত্তর কত আসবে দেখো 588, কত আসবে 588। তো প্রথমে এক কাজ করি, দেখো প্রথমে আমরা বিভবের চিন্তা করি। প্রথমে কি চিন্তা করি? বিভব। আমরা জানি বিভবের ক্ষেত্রে উচ্চতা বাড়লে বিভব বাড়ে, উচ্চতা বাড়লে বিভব বাড়ে, উচ্চতা বাড়লে বিভব বাড়ে। তাহলে খেয়াল করো তো, প্রথম 10 মিটার, এই যে এখানে কি 10, এখানে 10, এখানে 10, তাহলে প্রথম 10 মিটার পর একদম ভূমিতে যখন ছিল, উচ্চতা যখন 0, বিভবের মান কত 0। তাহলে এক কাজ করি আমরা, উচ্চতা যখন 0, দেখো উচ্চতার মান 0, বিভবের মান 0, বিন্দুটা হচ্ছে একদম 0-তে। উচ্চতা যখন 10, তখন বিভবের মান কত? বিভবের মান 196। দেখো উচ্চতার মান যখন 10, তখন বিভবের মান 196, মানে বিন্দুটা আমার এখানে। দেখো উচ্চতার মান যখন আরো 10, তখন আমাদের কত, মানে 20 যখন, তখন হচ্ছে 396। তার মানে আরো 10 যখন বৃদ্ধি হবে, তখন আমাদের বিভবের মান কত আসবে? 392, 392, মানে গ্রাফটা আমার এখানে। এবং উচ্চতা যখন আরো বৃদ্ধি পাবে, মানে মোট 30, আরো 10 বৃদ্ধি পেল, তখন আমার বিভব সবচেয়ে বেশি হবে, তখন আমাদের আসবে 588, তখন মান কত আসবে? 588। তাহলে অর্থাৎ আমাদের দেখো এই যে বিভবের গ্রাফ কিন্তু এরকম আসবে, বিভবের গ্রাফ কিন্তু এরকম আসবে। আচ্ছা দেখো এখানে হয়তো আমাদের একটু আঁকতে বাঁকা হয়েছে, আমরা একটু এটাকে সোজা করে রাখি, হ্যাঁ, একটু সোজা করে রাখি। দেখো তাহলে এই পয়েন্টে যদি হয়, তাহলে এই বরাবর আসবে, এই বরাবর আসবে, এই বরাবর আসবে। তাহলে আমাদের এইখানে দেখো, আমি যেহেতু স্কেল ছাড়া রাখতেছি, যেন ভুল হইতে পারে। ওকে, আচ্ছা একটু দেখো, তাহলে এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে আমাদের বিভব শক্তির গ্রাফ, মানে এটা হচ্ছে আমাদের ভি, অর্থাৎ বিভব শক্তির গ্রাফ। তাহলে আমরা জানি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের বিভব শক্তি বৃদ্ধি পায়, তাই না? এবার আসো গতিশক্তির গ্রাফটাকে আমরা একটু অন্য কালার দিয়ে আঁকি, অন্য কালার দিয়ে আঁকি। দেখো একদম চিন্তা করো, একদম শুরুতে চিন্তা করো যে সময় যখন, এখন উচ্চতা যখন একদম নিচে, তখন আমার গতিশক্তির মান কত? উচ্চতা যখন 0, গতিশক্তির মান তখন 588। অর্থাৎ উচ্চতা এইচ এর মান যখন 0, আমার গতিশক্তির মান 588, মানে গতিশক্তির মান হাই, সবচেয়ে বেশি। বিভব 0, কিন্তু গতি সবচেয়ে বেশি। উচ্চতা যখন 10 বেড়ে গেল, বা 10 মিটার উপরে উঠলো, তখন খেয়াল করে দেখো আমাদের গতি কত? 392। তার মানে 10 মিটার দূরে আমাদের এই যে আমাদের গতিশক্তির মান দেখো কত? 392। তারপরে আরো 10 মিটার যখন তুমি উপরে যাবো, দেখো গতি কমে গেছে, তাহলে হয়ে যাবে কত? 196। আরো 10 মিটার পরে আসো, দেখো আমাদের এই যে গতিশক্তির মান 196, অর্থাৎ আমাদের মান হচ্ছে এখানে। এবং সবার উপরে 30 মিটার উপরে আমাদের গতিশক্তির মান কত? 0। তাহলে 30 মিটার ধরে আমাদের গতিশক্তির মান কত? 0। তাহলে এখন তুমি যদি খেয়াল করো যে আমাদের গ্রাফ, তাহলে এই যে গতিশক্তির গ্রাফটা দেখো, উচ্চতার সঙ্গে সঙ্গে আমাদের গতিশক্তিটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। আচ্ছা এখানে এই যে বাঁকা হয়েছে, তুমি বুঝে নিও, বিন্দুটা এখানে হবে, বিন্দুটা এখানে হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে এই যে গ্রাফ, তাহলে এই গ্রাফ দিয়ে আমরা কি দেখতেছি? দেখো এটা হচ্ছে আমাদের টি, টি মানে কি বলতো? গতিশক্তি। তাহলে আমরা জানি যে কোনো একটা বস্তুর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তার বিভব শক্তি বৃদ্ধি পায়, আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তার গতিশক্তি হ্রাস পায়। তার মানে এটা হচ্ছে টি, টি মানে হচ্ছে গতিশক্তি। দেখো উচ্চতার সঙ্গে সঙ্গে আমার গতিশক্তি কমছে, আবার দেখো আমাদের উচ্চতার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ছে। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গ্রাফ। তো আমাকে সুন্দর করে বলেছে যে উচ্চতার সাথে তুমি বিভব শক্তি এবং গতিশক্তির লেখচিত্র অঙ্কন করো। তাহলে এই হচ্ছে আমাদের উচ্চতার সাথে বিভব শক্তি বা শক্তির যে গ্রাফ, এটি হচ্ছে আমাদের গ্রাফ। ওকে, এখন তোমাকে যদি বলা হয়তো যে কোন বিন্দুতে তাদের বিভব এবং গতি সমান, তাহলে কিন্তু তুমি বলতেই পারো, এই যে যেই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে কিন্তু আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি সমান। ওকে, আশা করি ব্যাপারটা বুঝে গিয়েছো। নেক্সট পরবর্তী কোশ্চেনে আসি। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, 6 নং প্রশ্ন বলছে উপরের চিত্রে, এই যে একটা চিত্র এখানে দেওয়া আছে পি কিউ আর। এখন আমাকে ধারাবাহিকভাবে বলেছে যে প্রথমে বলেছে কিউ, কিউ হচ্ছে একটা শব্দের উৎস। তার মানে এই যে কিউ, এখান থেকে শব্দ উৎস, মানে এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে, এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে। ওকে, এটা একটা ধরে নিচ্ছি মাইক, এখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে। এবং পি হচ্ছে ব্যক্তি, এই যে পি, ইনি হচ্ছে ব্যক্তি, তার মানে এখানে মানুষ, এটা হচ্ছে মানুষ, হ্যাঁ, এটা হচ্ছে মানে মানুষ মানে ব্যক্তি। এবং আমাদের হচ্ছে আর, আর হচ্ছে প্রতিফলক, এই যে আর, আর হচ্ছে প্রতিফলক বা দেয়াল, এটা প্রতিফলক বা দেয়াল, এটা দেয়া আছে। এবং আমাকে বলেছে দেখো আমাদের যেখান থেকে শব্দের উৎস, সেখান থেকে মানুষের দূরত্ব 10 মিটার, আবার সেখান থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে 15 মিটার। এখন আমাকে বলছে ওই দিন বাতাসের শব্দের বেগ 341.87 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওই দিন আমাকে বাতাসের শব্দের বেগ বলে দেওয়া আছে। বলেছে 0 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ বলে দেওয়া আছে 330। আমাকে প্রশ্ন বলেছে যে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো।
কি বলেছে, উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। একটু দেখো বায়ুর তাপমাত্রা কিভাবে নির্ণয় করব। তাহলে তাপমাত্রা যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা তাপমাত্রার সূত্র কি জানি, দেখো তো আমরা খুব সুন্দর করে জানি না যে T2 বাই হচ্ছে T1 ইকুয়াল রুট ওভার, দেখো তো আমরা এটা জানি। আচ্ছা না সরি, আমরা আগে ভি লিখি, সরাসরি লিখে তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। তাহলে V2 বাই হচ্ছে V1 ইকুয়াল আমরা জানি রুট ওভার T2 বাই হচ্ছে T1, তাই না? এখন আমাকে তাপমাত্রা বের করতে হবে, মানে T2 বের করতে হবে। দেখো আমরা কি চাইলে উভয় পাশে বর্গ করতে পারি না? তাহলে উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে এখানে কি আসবে বলতো, যে V2 বাই হচ্ছে V1 তার উপর কি আসবে স্কয়ার ইকুয়াল এখানে কি আসবে বলতো, এখানে আসবে যে T2 বাই হচ্ছে কি T1। এখন আমাকে বের করতে হবে T2 এর মান, তাহলে T2 তাহলে অতএব T2 ইকুয়াল, দেখো তো এই যে T1 এখানে ভাগ এই পাশে কি গুণ হয়ে যাবে না? তাই আমি তো লিখতেই পারি যে V2 বাই হচ্ছে V1 ইকুয়াল হচ্ছে স্কয়ার ওভারঅল হোল স্কয়ার, আমাদের এখানে আসবে ইনটু কি আসবে বলতো T1। এখন মান বসাই দিই, দেখো V2 হচ্ছে আমাদের দ্বিতীয় বেগ কত 341.87, ওকে। V1 অর্থাৎ আমাদের 0 ডিগ্রির বেগ কত, 0 ডিগ্রিতে শব্দের বেগ 330, তার উপর কি আছে বলতো হোল স্কয়ার ইনটু T1 আমরা জানি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, তাপমাত্রাটাকে কেলভিনে বসাতে হয়, তাই না? আচ্ছা এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, দেখো তো আমাদের উত্তর কি আসে। প্রথমে আসে আমাদের উপর হচ্ছে কত, আমাদের প্রথমে হচ্ছে 341.87, তাই না? এবং নিচে কত 330, তার উপরে কি আছে বলতো, তার উপর হচ্ছে হোল স্কয়ার, তাই না? এবং ইনটু ইনটু কত 273, ক্যালকুলেট যদি আমরা করি 292 দশমিক, দেখো উত্তর 292.99, তার মানে আমি চাইলে এটাকে 293 বলতে পারি, যে এখানে দেখো 293 কেলভিন, এটা আমরা বলতে পারি, তাই না? 293 কেলভিন, এই হচ্ছে তাপমাত্রা। এখন আমরা যদি সেলসিয়াস করতে চাই, কেলভিন থেকে যদি সেলসিয়াস করতে চাই, তাহলে তুমি এখান থেকে সরাসরি বিয়োগ করে দিতে পারো কত, 273 কেলভিন যদি বিয়োগ করে দাও তাহলে আমাদের উত্তর আসবে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, যে ওই দিন বায়ুতে বাতাসের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আশা করি তুমি ব্যাপারটা বুঝে গেছো। নেক্সট প্রশ্নে আমাকে বলছে, পরবর্তী কোশ্চেন বলছে কিউ থেকে উৎপন্ন শব্দ পি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। দেখো একটু বোঝার ব্যাপার আছে এখানে। দেখো বলছে যে এখান থেকে উৎপন্ন শব্দ, অর্থাৎ শব্দ যখন এখানে উৎপন্ন হবে আমাকে বলছে এই যে পি অবস্থানে থাকা যে শ্রোতা সে প্রতিধ্বনি শুনবে কিনা। এখন আমরা কিন্তু পড়েছি যে প্রতিধ্বনি শোনার যে শর্ত, যে একই শব্দ আমার কানের মধ্যে যদি পুনরাবৃত্তি হতে হয় বা দুইবার শুনতে হয়, সেক্ষেত্রে আমার দুই শব্দের মাঝখানের ব্যবধান হইতে হবে 0.1 সেকেন্ড, অর্থাৎ শব্দানুভূতির স্থায়িত্বকাল আমরা জানি 0.1 সেকেন্ড। আমি তোমাকে আরো সহজ করে বলি যে আমরা যখন কোনো শব্দ আমাদের কানে শুনি, শব্দ যখন কান থেকে মস্তিষ্কে যায়, সেটি 0.1 সেকেন্ড আমাদের মস্তিষ্কে স্থায়ী হয়। এখন এই 0.1 সেকেন্ডের মধ্যে একই শব্দ যদি 1000 বার তোমার কানে আসে, তুমি এটাকে শুনবে না, তুমি এটাকে একবারই শুনবে। ওই শব্দটাকে সেকেন্ড টাইম শুনতে হলে তোমাকে অপেক্ষা করতে হবে 0.1 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ড পর ওই একই শব্দ যদি আবার পুনরায় তোমার কানে আসে, তখনই তুমি তাকে শুনতে পারবা, নয়তো তুমি তাকে শুনতে বা দ্বিতীয়বার তাকে শুনতে পারবে না। এবার তুমি চিন্তা করো, এখান থেকে কেউ যদি চিৎকার করে তাহলে শব্দ কি শুধু একদিকেই যাবে? যখন চিৎকার করবে শব্দ কিন্তু এই দিকেও যাবে, শব্দ এই দিকেও যাবে। দেখো এই যে কানে কিন্তু চলে আসে, তার মানে এটা হচ্ছে প্রথমবার শব্দটা কানে আসলো, তাই কিনা? প্রথমবার কিন্তু শব্দটা কানে আসলো, বুঝছো? এখন আমাকে বুঝতে হবে যে প্রথমবার যে শব্দ আসলো এটা কি প্রতিধ্বনি? না, এটা ফার্স্ট টাইম সে কানে শুনছে। একই শব্দ যখন সেকেন্ড টাইম শুনবে তখন আমরা তাকে প্রতিধ্বনি বলবো। তাহলে এটা প্রথমবার। এবার এই যে শব্দ ওইদিকে যাচ্ছিল, এটা কি দেয়ালে গিয়ে ধাক্কা খাবে? ধাক্কাকে এবার ফিরে আসবে, ফিরে এসে যখন এখানে আবার আসবে, এটা হচ্ছে দ্বিতীয়বার। এখন আমাকে দেখতে হবে এখান থেকে শব্দটা এই পর্যন্ত যে আসলো, প্রথমবার তার কানে আসতে সময় কত লেগেছে, ওই সময়টাকে আমরা ধরে নিব T1, এটাকে কি ধরে নিব T1। এবং দ্বিতীয়বার এখান থেকে শুরু করে শব্দ এই দিকে গিয়ে এখানে ফিরে এসে আবার এত দূর আসার পর যেই সময়টা লাগবে, এই সময়টাকে আমরা ধরে নিব T2। পরে আমাকে দেখতে হবে এই দুই সময়, অর্থাৎ আমার কানের মধ্যে, এই মানুষের কানের মধ্যে শব্দটা দুইবার আসলো, এখন এই দুই শব্দের মাঝখানের ব্যবধান 0.1 কিনা। যদি এই দুইজনের ব্যবধান 0.1 হয় তাহলে এই ব্যক্তি প্রতিধ্বনি শুনবে, নয়তো শুনবে না। প্রথমে আসি প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে শব্দ শুধু এখান থেকে একদিকে আসলো না, সেক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল কি জানি বলতো, ভিটি, তাই না? তাহলে অতএব টি ইকুয়াল, আমরা এটাকে টি ইকুয়াল কি লিখতে পারি, এস বাই ভি,
বা তুমি এখানে ডি লিখতে পারো। আমি এখানে এস লিখছি, তুমি চাইলে এখানে ডি লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, আমরা জানি যে ডি ইকুয়াল কি লেখা যায়, ভিটি। তাহলে টি ইকুয়াল কি লেখা যাবে, ডি বাই ভি। এটাকে টি1, এটাকে আমরা টি1 ধরছি। তাহলে দেখো তো দূরত্ব, তাহলে এখান থেকে এই দূরত্ব কত মিটার, 10 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি 10, এবং বাতাসের শব্দের বেগ কত ছিল, 341.87। এটাকে ক্যালকুলেট করলে আমরা কিন্তু আমাদের একটা সময় পেয়ে যাব। দেখো আমরা কত সময় পাচ্ছি, দেখো তাহলে আমাদের উপরে হচ্ছে কত 10, নিচে হচ্ছে ডিভাইডেড বাই 341.87, ভাগ করলে আমাদের উত্তর আসবে 0.029 সেকেন্ড। উত্তর আসবে 0.029 সেকেন্ড। অর্থাৎ অর্থাৎ শব্দ এখান থেকে প্রথমবার তার কানে আসবে এত সেকেন্ডে। এইবার আসি দ্বিতীয় ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করো, দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করো, আমি যখন সময় বের করবো, শব্দটা এখান থেকে যদি যায়, তাহলে এখান থেকে এই দূরত্ব সে একবার যাবে, অর্থাৎ 15 মিটার যাবে, আবার এই দূরত্ব সে ফিরে আসবে, অর্থাৎ 15 মিটার ফিরে আসবে। তাহলে 15 এবং 15 30, এবং এখান থেকে আরো অতিরিক্ত তাকে আসতে হচ্ছে 10, তার মানে মোট কত মিটার, 40 মিটার তাকে আসতে হচ্ছে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তুমি চাইলে এখান থেকে এই দূরত্বটাকে তুমি যদি ডি ধরো, তুমি যদি এখান থেকে ডি ধরো, তাহলে একবার ডি আবার আসলো ডি, মানে 2D, 2D এর সাথে আরো অতিরিক্ত কত 10। তার মানে টাইম যখন বের করবা, যে টি ইকুয়াল, আমরা তো জানি যে 2D বাই হচ্ছে ভি, কিন্তু এখানে 2D বাই ভি হবে না, 2D প্লাস 10 ডিভাইডেড বাই আসবে ভি। কারণ এখান থেকে শব্দটা যাবে একবার, আবার আসবে দুইবার, আবার অতিরিক্ত ভাবে আসবে 10 মিটার, এই জন্য 2D এর সাথে 10 যোগ হবে। এটা হচ্ছে আমাদের টাইম T2। তাহলে খেয়াল করো, আমরা সরাসরি বসাইতে পারি ডি এর মান কত, এখান থেকে এই দূরত্ব কত 15 মিটার, তাহলে 15 আর 2 কত 30, গুণ করলে 30 আর 10 কত 40, সরাসরি 40 লিখলাম। ভি এর মান আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 341.87। এটাকে যদি আমরা ভাগ করি, আমরা আমাদের T2 এর মান পাবো। দেখো তাহলে উপরে হচ্ছে আমাদের 40 ডিভাইডেড বাই হচ্ছে 341.87, ক্যালকুলেট যদি করি উত্তর আসবে 0.117। উত্তর 0.117, 0.117 এত সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের T2 এর মান। এখন আমাকে দেখতে হবে অতএব সময়ের পার্থক্য। কি দেখতে হবে? আমাকে দেখতে হবে সময়ের পার্থক্য। যদি সময়ের পার্থক্য 0.1 এর চেয়ে বেশি হয়, বা 0.1 হয় ন্যূনতম, তাহলে শোনা যাবে না, হয়তো শোনা যাবে না। তাহলে আমরা কি করতে পারি, পার্থক্য, তাহলে T2 বিয়োগ কি করতে পারি, T1। তাহলে T2 এর মান কত, 0.117, বিয়োগ T1 এর মান কত পেয়েছি, 0.029। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো আমাদের উত্তর কত আসে, এখানে খেয়াল করো। তাহলে 0.117 বিয়োগ 0.029, ক্যালকুলেট যদি আমরা করি, আমাদের উত্তর কত আসে, দেখো 0.008। তুমি সাবধান দেখো, 0.117 বিয়োগ করেছি 0.029, উত্তর আসলো 0.088, তাই না? উত্তর কত, 0.088। তাহলে এই যে আমরা যে সময়টা পেলাম, এত সেকেন্ড, এই যে এত সেকেন্ড যে আমরা পেলাম, বলতো এই যে দুই সময়ের পার্থক্য, এটা কি 0.1 সেকেন্ড হয়েছে? না, এটি হচ্ছে 0.1 সেকেন্ডের চাইতে কম। যেহেতু আমাদের এই দুই সময়ের পার্থক্য 0.1 এর চাইতে কম, অর্থাৎ ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনবে না। ব্যাপারটা বুঝতে পেরেছি? আশা করি তুমি ব্যাপারটা বুঝে গেছো। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে আসি। আমাদের 7 নং প্রশ্ন কি বলছে, দেখো 7 নং প্রশ্নে কি বলছে, একটি গোলীয় দর্পণের 40 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখা হলে তা 40 সেন্টিমিটার দূরে বাস্তব প্রতিবিম্ব তৈরি করে। দেখো যখন বলছে গোলীয় দর্পণ, এখন উত্তল নাকি অবতল বলে নাই, কিন্তু যখন বলছে বাস্তব প্রতিবিম্ব গঠন হয়, তখনই তুমি বুঝে গেছো, কারণ উত্তলের মধ্যে আজীবন অবাস্তব প্রতিবিম্ব হয়, তার মানে এটা অবতল দর্পণ, নিশ্চিত অবতল দর্পণ। ওকে, এখন আমাকে বলছে যে একটা গোলীয় দর্পণের, আমরা এতটুকু নিশ্চিত যে একটা গোলীয় দর্পণ যদি আমরা চিন্তা করি, যে এই যে একটা গোলীয় দর্পণ, এটা যদি একটা গোলীয় দর্পণ হয়, তাহলে আমরা জানি যে এটি হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এটি যেহেতু অবতল দর্পণ, আমরা জানি অবতল দর্পণ, যেহেতু কোশ্চেন শুনে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটি হচ্ছে আমাদের ফোকাস, এবং এটি হচ্ছে আমাদের মেরু। প্রশ্ন বলছে যে 40 সেন্টিমিটার দূরে কোনো বস্তুকে রাখলে 40 সেন্টিমিটার দূরেই বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। তার মানে 40 সেন্টিমিটার যখন দূরে রেখেছো, তার মানে এটা কিসের দূরত্ব, এটা হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব। তার মানে লক্ষ্য বস্তুর দূরত্ব বলতে আমরা কি বুঝি বলতো? আমরা জানি লক্ষ্য বস্তুর দূরত্ব হচ্ছে ইউ। আচ্ছা, আমরা এখানে কোথায় লিখি, এখানে লেখা দেখা যাবে বলতো? আচ্ছা, এখানে লিখে দেখো, ইউ মানে কি বলতো, লক্ষ্য বস্তুর দূরত্ব, তার মানে 40 সেন্টিমিটার, লক্ষ্য বস্তুর দূরত্ব 40 সেন্টিমিটার। বলছে বস্তু রাখলে 40 সেন্টিমিটার দূরে বাস্তব প্রতিবিম্ব হয়, তাহলে প্রতিবিম্বের দূরত্ব 40, ভি ইকুয়াল 40 সেন্টিমিটার। যেহেতু প্রশ্নের মধ্যে বাস্তব বলছে, তাই এটা পজিটিভ। আর যদি প্রশ্নের মধ্যে অবাস্তব বলতো, তাহলে এখানে নেগেটিভ হইতো, নেগেটিভ হইতো। এখন আমাকে প্রশ্ন কি বলছে, দেখো আমরা কিন্তু এতটুকু ন্যূনতম জ্ঞান তো জানি যে 40 সেন্টিমিটার দূরে বস্তুকে রাখলে 40 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হয়, তার মানে বস্তুটাকে রাখছি কোথায়, কেন্দ্রে।
কই রাখছে? কেন্দ্রে রাখছে। কারণ আমরা জানি কোনো বস্তুকে কেন্দ্রে রাখলে তার প্রতিবিম্ব কেন্দ্রেই তৈরি হয়। তার মানে এখান থেকে দূরত্ব 40 হলে প্রতিবিম্বের দূরত্ব 40 হবে। তাহলে আশা করি যে গয়ের মধ্যে আমাদের এই অঙ্কের মধ্যে আমাদের যেহেতু এই অঙ্কটার মধ্যে আমাদের কি নাই বলো, এই অঙ্কটার মধ্যে আমাদের এই যে এই মানের প্রয়োজন নাই। হ্যাঁ, এই অঙ্কটার মধ্যে আমাদের এই ছবিটার প্রয়োজন নাই। এবার আসি, আমাদের প্রশ্ন কি বলছে, উদ্দীপকের দর্পণের ক্ষেত্রে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। দেখো আমাকে বলছে যে উদ্দীপকের দর্পণের ক্ষেত্রে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। আমরা যদি এখান থেকে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব বের করতে হয়, তাহলে প্রথমে আগে আমাকে ফোকাস দূরত্ব লাগবে। আগে কি লাগবে? ফোকাস দূরত্ব লাগবে। তাহলে প্রথমে একটা ফোকাস দূরত্ব আগে বের করে নিই। তাহলে আমরা জানি ফোকাস দূরত্ব কি বলতো, আমরা জানি 1/f ইকুয়াল হচ্ছে 1/u প্লাস হচ্ছে কি 1/v। তাহলে 1/f ইকুয়াল, দেখো 1/u এর মান হচ্ছে 40 প্লাস 1/v এর মান হচ্ছে 40। তাহলে 1/f 40 এর লসাগু কত আসবে? 40, উপরে 1 যোগ 1 মিলে 2। অতএব ফোকাস দূরত্ব 40, উপরে যাবে নিচে আসবে 2, উত্তর আসবে 20 সেন্টিমিটার। তাই কি না বলো তো? 20 সেন্টিমিটার। তাহলে এই যে আমরা ফোকাস দূরত্ব পেলাম 20 সেন্টিমিটার, এটা পেয়েছি। এখন আমাকে বলছে তুমি যদি দর্পণের ক্ষেত্রে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখো, তাইলে প্রতিবিম্বের দূরত্ব কই হবে? 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখছে মানে দেখো আমাদের ফোকাস দূরত্বের মানই তো পেলাম 20। তার মানে তোমাকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখতে বলছে, মানে কই রাখতে বলছে? ফোকাসে রাখতে বলছে। আমি আবার তোমাকে ছবি এঁকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি যে এই যে আমরা দেখেছি যে এটা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে মেরু। তাহলে আমরা দেখেছি যে এখান থেকে টোটাল দূরত্ব 40 আর ফোকাস দূরত্বের মান পেলাম কত? 20। এখান থেকে ফোকাস দূরত্বের মান হচ্ছে 20। তো আমাকে প্রশ্ন বলছে তুমি দর্পণের ক্ষেত্রে বস্তুটাকে 20 সেন্টিমিটার দূরে রাখো, তাহলে এখান থেকে 20 সেন্টিমিটার দূরে মানে ঠিক ফোকাসে রাখতে হবে। কই রাখতে হবে? ফোকাসে। এখন আমরা যতটুকু আগে পড়াশোনা করেছি আমরা কিন্তু এতটুকু জানি যে কোনো বস্তুকে যদি ফোকাসে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব হবে অসীমে। কই হবে? অসীমে হবে। এখন এটা তো ছবি এঁকে আমরা তো দেখাইতে পারি, কিন্তু আমাকে অঙ্ক করে দেখাইতে হবে যে প্রতিবিম্বের দূরত্বটা কোথায়। তাহলে চলো আমরা একটু দেখানোর চেষ্টা করি। তাহলে দেখো আমাকে যদি এবার দ্বিতীয় ক্ষেত্রে, এটা তো প্রথম ক্ষেত্রে আমরা বের করেছি, প্রথম ক্ষেত্রে আমরা ফোকাস বের করেছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি কি বলেছে? বলছে লক্ষ্যবস্তুকে 20 সেন্টিমিটার দূরে রাখো। তার মানে আমার লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ এর মান এবার আসবে 20। ফোকাস দূরত্বের মান আমরা একটু আগে বের করেছি 20 সেন্টিমিটার, তাই কিনা? এটাও সেন্টিমিটার। বের করতে হবে প্রতিবিম্বের দূরত্ব হোয়াট। তাহলে আমরা জানি 1/f ইকুয়াল হচ্ছে 1/u প্লাস হচ্ছে কি 1/v, তাই কিনা? এখন দেখো তো বা, তাহলে 1/v ইকুয়াল কি আসে? 1/f মাইনাস কি 1/u। তাহলে দেখো তো বা 1/v ইকুয়াল, তাহলে ফোকাস, আচ্ছা মান বসাই দিই। তাহলে 1/f ফোকাস দূরত্বের মান কত? 20 বিয়োগ ইউ লক্ষ্যবস্তুর দূরত্বের মান কত? 20। তাহলে একটু তাকাও যে 1/v ইকুয়াল 20 এবং 20 এর লসাগু কি আসে বলতো? 20 এবং 20 এর লসাগু আসে, 20 এবং 20 এর লসাগু হচ্ছে 20। তাহলে এখানে দেখো 20 অক্ষে 20, এখানেও আসবে 1, এখানে আসবে বিয়োগ, এখানেও 20 অক্ষে 20, এখানেও আসবে 1। তাহলে দেখো অতএব v ইকুয়াল, উল্টাই দিলে উপরে চলে যাবে 20 এবং 1 থেকে 1 বিয়োগ করলে আসবে কি 0। এখন তুমি আমারে বলো কোনো কিছুকে, কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করা হয় তাহলে কি হয় বলো তো? কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হলে এটা কি 0 হয়? 0 হয় না। কি হয়? অসংজ্ঞায়িত আসবে, ইনফিনিটি আসবে। কি আসবে? ইনফিনিটি। যে কোন সংখ্যাকে আমরা যদি 20 সরি কোন সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে সেটি আসবে অসীম, মানে ইনফিনিটি আসবে। কি আসবে? ইনফিনিটি নাম্বার আসবে বা অসীম আসবে। আর এই অসীম, তাহলে আমাদের উত্তর কি বলেছে? আমাদের প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে যে 20 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্বের দূরত্ব কি হবে? তাহলে প্রতিবিম্বের দূরত্ব হবে অসীম। উত্তর কি আসবে? প্রতিবিম্বের দূরত্ব হবে অসীমে। কোথায় হবে? অসীমে হবে। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। নেক্সট বলছে 10 সেন্টিমিটার দূরে যদি আমরা লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব কি রূপ হবে। দেখো ওই যে 10 সেন্টিমিটার দূরে, তাহলে আমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছে যে এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ছবিটা রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের একটি অবতল দর্পণ, এটি হচ্ছে আমাদের অবতল দর্পণ এবং এটি হচ্ছে আমাদের, দেখো এই যে এটি হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটি হচ্ছে আমাদের প্রধান অক্ষ। ফাইন। আচ্ছা দেখো এটা যদি প্রধান অক্ষ হয় তাহলে আমরা জানি, অবশ্যই জানি কি এটা মেরু, এটা হচ্ছে মেরু। এই যে এটাকে ধরে নিচ্ছি ফোকাস, এটা হচ্ছে ফোকাস। ঠিক এখান থেকে সমান ধরে এখানে আছে কেন্দ্র, এখানে কেন্দ্র। দূরত্বটা যদি সমান কম বেশি হইতে পারে, যেহেতু আমি স্কেল দিয়ে আঁকতেছি না। আমাকে বলেছে 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখা। আমরা একটু আগেই দেখেছি যে এখান থেকে ফোকাস দূরত্ব তো 20, এখান থেকে এই পর্যন্ত 20। তার মানে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে রাখতে বলছে, এই কথা মানে এর মাঝে রাখতে বলছে। কই রাখতে বলছে? এর মাঝে। কারণ আমরা একটু আগেই দেখেছি আমার ফোকাস দূরত্ব হচ্ছে 20। ফোকাস দূরত্ব 20 মানে এখান থেকে এই পর্যন্ত 20। যেহেতু এখন প্রশ্ন বলছে 10, তার মানে এর মাঝখানে। ওকে। তাহলে এখন আমরা এখানে যদি লক্ষ্যবস্তু রাখি তাহলে প্রতিবিম্ব কি হবে বলতো? আমরা কি শিখেছি না যে আলোক রশ্মি সমান্তরালে যদি আমরা পাঠাই, তাহলে সমান্তরালে পাঠালে সেটি প্রতিফলনের পর, সমান্তরালে আলোক রশ্মি পাঠালে সেটি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যায় বলতো?
প্রধান ফোকাস দিয়ে যায় না বলতো, এই যে সে ধাক্কাকে কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। অর্থাৎ আলোক রশ্মিকে যদি আমরা সমান্তরালে পাঠাই সেটি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে। এবার আলোক রশ্মিকে যদি আমরা কেন্দ্র বরাবর পাঠাই, এই যে মাথা, মাথা থেকে যদি কেন্দ্র বরাবর পাঠাই, দেখো এই যে কেন্দ্র, এই যে কেন্দ্র বরাবর পাঠাই, এটাকে যদি আমরা এই দেখো বড় করে বুঝাই যে কেন্দ্র বরাবর, দেখো এখান থেকে কি বোঝাচ্ছি, এই যে এটা কি মাথা ছিল না, এটা কি মাথা ছিল না, এই মাথা থেকে আলোটাকে যদি আমরা এই কেন্দ্র বরাবর পাঠাই, মানে এই বরাবর যদি পাঠাই, তাহলে আমরা রুলস অনুযায়ী জানি আলো কেন্দ্র বরাবর গেলে কেন্দ্র বরাবর ফিরে আসে, তাহলে এখান থেকে কেন্দ্র বরাবর ফিরে আসবে, কেন্দ্র বরাবর ফিরে আসবে। এখন এই রশ্মি দুটো যেভাবে যাচ্ছে এরা কি কোনোদিন মিলিত হবে? কোনোদিন মিলিত হবে না। কিন্তু এবার আমরা যদি এই যে প্রতিফলিত যে রশ্মি, এটাকে যদি আমরা ধরে পিছনের দিকে বর্ধিত করি, দেখো তো এটাকে যদি আমরা এইভাবে পিছনের দিকে বর্ধিত করি, দেখো তো এটাকে ধরে আমরা যদি এই যে এরকম করে পিছনের দিকে একটু এইভাবে ধরে যে বর্ধিত করি, একটু দেখো, একটু কম বেশি যেন না হয়, কম বেশি যেন না হয় বাবা, এই যে দেখো, এটাকে মেজারমেন্ট করতে গেলে, আচ্ছা এই যে দেখো, তার মানে আমরা কি বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি যে এই প্রতিফলিত রশ্মিগুলোকে আমরা এখান থেকে পিছনের দিকে বর্ধিত করেছি, এটাকে পিছনের দিকে বর্ধিত করেছি, দেখো এখানে তারা একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? যেই বিন্দুতে মিলিত হয়েছে, আমরা যেই বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দু থেকে আমরা কি করি, আমরা এই সুন্দর করে একটা লম্ব টানি, এখানে একটা লম্ব টানি, এটি হচ্ছে আমাদের প্রতিবিম্ব, এটি হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তাহলে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমরা কি জানি বলতো, এটা হচ্ছে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে বিগত বছরগুলোতে যতবার পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে, প্রায় 80% কোশ্চেনের মধ্যে একই প্রশ্ন, মানে এই কোশ্চেনটা এত গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা এখন তোমাকে প্রশ্ন কি বলছে, বলছে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব কিরূপ হবে, মানে প্রতিবিম্বটা কিরূপ হবে। এখন তোমাকে এখানে তিনটা সিদ্ধান্ত দিতে হবে। কি কি সিদ্ধান্ত তুমি দিবা বলতো? তুমি এখানে দিবা যে এর অবস্থান কোথায়, তুমি বলে দিবা যে অবস্থান কোথায়, অবস্থান, তাহলে অবস্থান কোথায় বলতো, তুমি লিখবা যে অবস্থান হচ্ছে দর্পণের পিছনে, দর্পণের পিছনে, আমি আর লিখলাম না। তুমি লিখবা হচ্ছে প্রকৃতি, তুমি কি লিখবা বলতো, বা প্রকৃতি বা আকৃতি লিখবা, তুমি লিখবা হচ্ছে অবস্থানের পর লিখবা হচ্ছে আকৃতি, আকৃতি। এখন আকৃতির দিকে তুমি তাকাও, এই যে লক্ষ্য বস্তু আর এই হচ্ছে প্রতিবিম্ব, বলতো প্রতিবিম্ব কি লক্ষ্য বস্তু হচ্ছে ছোট নাকি বড়? বড় না, তাহলে আমরা কি বলবো, আকৃতি বিবর্ধিত, কি লিখবো, আকৃতি লিখবো হচ্ছে বিবর্ধিত, বিবর্ধিত। আচ্ছা এবার লিখবো প্রকৃতি, এবার লিখবো হচ্ছে প্রকৃতি। এখানে প্রকৃতি কি, তুমি দেখো তো এটা কি বাস্তব না অবাস্তব, দেখেই বোঝা যাচ্ছে, ডট 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 থাকলে অবাস্তব, তার মানে এটি অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে, অবাস্তব। এবং সোজা না উল্টা, দেখো লক্ষ্যবস্তু উপরে প্রতিবিম্ব উপরে, তার মানে সোজা, তার মানে তুমি এখানে কি লিখবে বলতো, অবাস্তব, অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। আর একটা জিনিস মনে রাখবা, অবাস্তব হলেই সেটা সোজা হবে, অবাস্তব হলে সেটা সোজা হবে, আর বাস্তব হলে সেটা উল্টা হবে, বাস্তব হলে সেটা উল্টা হবে। ওকে, এই তো, তার মানে এই যে প্রতিবিম্বের প্রকৃতি হবে বাস্তব, সরি অবাস্তব, সোজা, বিবর্ধিত, এটা হবে তার প্রকৃতি, বা প্রতিবিম্বটা এরকম হবে, এবং অবস্থান হবে আমাদের দর্পণের পিছনে, দর্পণের পিছনে। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। সর্বশেষ কোশ্চেন দেখো, আমাদের হচ্ছে সৃজনশীল কোশ্চেন 8। কি বলেছে, বলেছে এ ও বি এর মধ্যবর্তী বলের মান কত। এই যে তুমি ভালো করে তাকাও, ভালো করে তাকালে এখানে বুঝবা যে এইখানে একটা আমাদের এই যে একটা বস্তু রয়েছে এ, এবং একইভাবে এখানে আরেকটা বস্তু রয়েছে বি। একটু যেহেতু ব্লার হালকা কালার আসছে, আমি একটু আবার দিলাম। এই দুইজনের এখান থেকে কেন্দ্র থেকে শুরু করে মধ্যবর্তী যে দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বের মান প্রশ্ন দেওয়া আছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার কথাটার মানে কি বলতো, 0.3 মিটার, 0.3 মিটার। প্রথমের মধ্যে চার্জ হচ্ছে 100 কুলম্ব, দ্বিতীয় বস্তুর মধ্যে চার্জ হচ্ছে 400 কুলম্ব। বলছে মধ্যবর্তী বলের মান কত। আমরা খুব সুন্দর করে জানি যে F ইকুয়াল কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার, তাই না? কে এর মান আমরা সকলেই জানি, প্রশ্নের মধ্যেও দেওয়া ছিল 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। আমাদের কিউ1 এর মান হচ্ছে 100 ইনটু কিউ2 এর মান দেওয়া আছে 400, এবং মধ্যবর্তী দূরত্ব কি দেওয়া আছে 0.3, তার উপরে স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা উত্তর পেয়ে যাব। দেখো আমাদের উত্তর কত আসে, দেখো তাহলে আমাদের উপরে কি বলতো, উপরে হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, তাই না? আচ্ছা ইনটু এটার সাথে যদি গুণ কত হবে বলতো, আচ্ছা এটা একটু নিচে আনতে হবে। আচ্ছা ইনটু ইনটু হচ্ছে 100 ইনটু হচ্ছে 400, নিচে কত বলতো 0.3, তার উপরে স্কয়ার। ক্যালকুলেট যদি করি তাহলে দেখো উত্তর হবে 4 ইনটু 10 টু দি পাওয়ার 15, 4 ইনটু 10 টু দি পাওয়ার 15 এত নিউটন। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, যে মধ্যবর্তী বলের মান এত। এটা সবাই পারবে, এটা সবাই পারবে। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনটার মধ্যে আমাকে কি বোঝানো, কি চেয়েছে, বলছে আধানদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। দেখো তো এই কোশ্চেনটা যে আছে, এই কোশ্চেনটা
সবার জন্য, এটা সবার জন্য জাতীয় কোশ্চেন, সবার জন্য জাতীয় কোশ্চেন। এটা এত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এতবার পরীক্ষার মধ্যে আসছে, এটা পরবর্তীতেও আসবে এসএসসি 27 বলো, এসএসসি 28 বলো, তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। দেখো কি বলেছে, তার মানে আমাদের এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তু হচ্ছে এ, এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তু হচ্ছে বি, এবং আমাদের এই দুই বস্তুর যে মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার, মানে 0.3 মিটার। ওকে, আচ্ছা 0.3 মিটার। এখন প্রশ্ন কি বলছে যে আধানদ্বয়ের সংযোগ সরলরেখা কোন বিন্দুতে প্রাবল্য শূন্য। আমরা খুব ভালো করে জানি, যদি দুটো চার্জ পজিটিভ পজিটিভ হয় অথবা দুটো চার্জ যদি নেগেটিভ নেগেটিভ হয়, মানে একই সমজাতীয় চার্জ হয়, তাহলে তীব্রতা শূন্য কই হবে বলতো, এই দুইজনের মাঝখানে কোনো একটা বিন্দুতে, এই দুইজনের মাঝখানে কোনো একটা বিন্দুতে হবে, তাই না? তাহলে যেহেতু আমাদের এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, তাহলে আমরা ধরে নিব যে এইখানে একটা বিন্দু ধরে নিব যে এই বিন্দুতে আমাদের কি হবে, তড়িৎ তীব্রতা শূন্য হবে। তাহলে এই যে বিন্দু, তাহলে এখান থেকে, তাহলে এ থেকে এই বিন্দুর দূরত্বকে আমরা ধরে নিচ্ছি যে এক্স মিটার, ধরি এক্স মিটার দূরে তীব্রতা শূন্য। তাহলে এখান থেকে এটা যদি এক্স মিটার হয়, তাহলে এখান থেকে এই দূরত্ব কত আসবে বলতো, তাহলে 30 মাইনাস এক্স। তুমি যদি এখানে 30 বসাও তাহলে সেন্টিমিটার উত্তর আসবে, আর যদি তুমি এখানে মিটার বসাও তাহলে 0.3 মাইনাস এক্স করবা। তাহলে এক কাজ করি, আমরা 30 মাইনাস এক্স লিখি, সেন্টিমিটারই রাখি, 30 মাইনাস এক্স। দেখো তুমি যদি, আমি আবারও বলছি, তুমি চাইলে এটাকে মিটার করে বসাইতে পারো 0.3, আবার তুমি সেন্টিমিটারও রাখতে পারো, তাহলে উত্তর সেন্টিমিটার আসবে, আবার মিটারে বসাইলে উত্তর মিটারে আসবে, এতটুকুই পার্থক্য, আমারই সমস্যা নেই। এবার আসো প্রথমে এ বিন্দুর সাপেক্ষে। তাহলে এ বিন্দুর সাপেক্ষে যে তীব্রতার কথা বলি, আমরা সরাসরি লিখে দেখো, এর সাপেক্ষে যে তীব্রতা এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে E1, এবং বি এর সাপেক্ষে যে তীব্রতা এটা হচ্ছে আমাদের E2। তার মানে আমাকে বলছে যে কোথায় তীব্রতা সমান হবে, তাহলে আমরা জানি যে এই E1 এবং E2, এই দুইটা তীব্রতার মান যেই পয়েন্টে সমান হবে ঠিক ওইখানেই শূন্য হবে। তার মানে আমাদের এখান থেকে E1 এর মান এবং এখান থেকে E2 এর মান, আমরা জানি এটা পজিটিভ এটা পজিটিভ, তার মানে এই তীব্রতা কাজ করবে এই দিকে এবং এই তীব্রতা কাজ করবে এই দিকে। দুইজনের তীব্রতা যদি সমান হয়ে যায়, তার মাঝখানে কোনো একটা বিন্দুতে সেটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাই না? এখন খেয়াল করো, তার মানে E1 ইকুয়াল E2 হইতে হবে শর্ত মতে, এটা তো আমাদের শর্ত মতে। এবার আসো E1 এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, আমরা জানি K Q1 বাই হচ্ছে R স্কয়ার, আর বলতে এখানে কি বলতো, মধ্যবর্তী দূরত্ব কি x, তার মানে এখানে x স্কয়ার ইকুয়াল এখানে আসবে K Q2, মধ্যবর্তী দূরত্ব এখানে কি 30 মাইনাস x, তাহলে এখানে আসবে 30 মাইনাস x, তার উপর কি আসবে বলতো, স্কয়ার। তাহলে আমরা উভয় পাশে কে কে ক্যান্সেল করে দিতে পারি না, ক্যান্সেল করে দিতে পারি। এখন তুমি খেয়াল করে দেখো, এই যে এখানে কি আছে Q1, তাহলে আমরা এখানে চাইলে লিখতে পারি Q1, এই যে Q2 কে নিচে নিয়ে আসি, তাহলে এখানে লিখতে পারি Q2 ইকুয়াল, তাহলে এই x স্কয়ার কে উপরে নিয়ে যেতে পারি, দেখো এইটাকে আমরা এখানে নিয়ে আসলাম আর এইটাকে আমরা ওইখানে নিয়ে গেলাম, এক্সচেঞ্জ করলাম। দেখো তাইলে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি যে x স্কয়ার, নিচে আছে আমাদের 30 মাইনাস x, তার উপর হচ্ছে স্কয়ার। এখন তুমি আমাকে বলো তো, আমরা চাইলে কি এই যে এর উপরে স্কয়ার এর উপরে স্কয়ার, আমরা কি চাইলে দুইটা মিলে একটা স্কয়ার দিতে পারি না? এই যে এখানে আমরা চাইলে কি এই যে দুইটা মিলে একটা স্কয়ার দিতে পারি না? অবশ্যই পারি, অবশ্যই পারি। এখন দেখো তো, বা Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 100, দেখো Q1 এর মান কত 100, Q2 এর মান কত, Q2 এর মান হচ্ছে 400 ইকুয়াল, তাহলে এখানে কি আছে বলতো, এই যে স্কয়ার কি রুট হয়ে যাবে না, আমি এখানে রুট করে দিলাম, দেখো স্কয়ার এই পাশ থেকে পাঠায় রুট করে দিলাম, তাহলে উপরে কি আছে, উপরে আছে x, নিচে হচ্ছে 30 মাইনাস x। ওকে, এবার পরে আসো দেখো তো, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো তো, বা রুট ওভার, দেখো তো এখানে রুট 100 কে আমরা যদি 400 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে বলতো, 1/4 আসবে না, 1/4, তাহলে উপরে আসবে 1 এবং নিচে 4 বলতে কি আসবে, √2, তাহলে এই যে √4 আসবে, আর √4 করলে এটার মান কত আসবে, 2 আসবে, এটার মান কত আসবে, 2 আসবে। তুমি যারা বুঝতেছো না তাকে তোমাকে আমি একটু ক্যালকুলেটর সাহায্যে বুঝিয়ে দেখো, এই যে দেখো, তাহলে যারা বোঝো নাই তাদের ক্ষেত্রে বোঝাই একদম, দেখো এই যে রুট দিলাম, উপরে কত, উপরে হচ্ছে 100, নিচে কত 400, তাহলে উপরে 100, নিচে কত, নিচে হচ্ছে 400, তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো উত্তর কত আসে, এই যে উত্তর আসে হাফ, তার মানে এই যে 1/2, বুঝতে পারছো? এইভাবে লিখছি। এবার দেখো এখানে কি আছে, এখানে আমাদের উপর হচ্ছে x এবং নিচে কি আছে বলতো, নিচে আছে 30 মাইনাস x, তাহলে আমরা আড়াআড়ি গুণ করি, এই যে আড়াআড়ি গুণ করি, তাহলে আড়াআড়ি যদি গুণ করি তাহলে 2 এর সাথে x গুণ করলে কি আসবে, 2x, আর 1 এর সাথে এটা গুণ করলে এটাই আসবে। তাহলে এক কাজ করি, আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে 2 আর x মিলে হচ্ছে 2x ইকুয়াল 30 মাইনাস 1 গুণ করলে আসবে 30 মাইনাস x, এই যে মাইনাস x এই পাশে আসলে প্লাস x, তার মানে 3x ইকুয়াল কি আসবে, 30, তাহলে অতএব x ইকুয়াল কি আসবে, 30 ডিভাইডেড বাই 3, মানে হচ্ছে 10 সেন্টিমিটার। দেখো এটা উত্তর কিন্তু সেন্টিমিটার বলবা, আর যদি মিটার করতে চাও এবার তুমি চাইলে মিটার করে দিতে পারো, 0.1 মিটার, অথবা এটা রাখলে উত্তর হবে। ওকে, তাহলে আমাকে প্রশ্ন বলছে যে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাহলে উত্তর হচ্ছে যে এই যে এ বস্তু থেকে 10 সেন্টিমিটার দূরে বা 0.1 মিটার দূরে আমাদের তড়িৎ তীব্রতা শূন্য হবে। এই ছিল আমাদের 2026 সালের
সিলেট বোর্ডের পদার্থবিজ্ঞান প্রশ্নের সমাধান। আশা করি সুন্দরভাবে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে কি ধরনের প্রশ্ন আসলে বোর্ড পরীক্ষাগুলোতে আসে। যারা পরীক্ষা দিয়েছো তারা তো তোমাদের উত্তরগুলো এখন চাইলেই মিলাতে পারবে যে তোমাদের অঙ্কটা হয়েছে কি হয়নি। ভুল হলেও সমস্যা নাই, একটা ভুল হলেও সমস্যা কি, অন্যগুলো দিয়ে সেটা রিকভার হবে। এবং যারা পরবর্তী পরীক্ষা দিবে, তোমাদের কোন জায়গাগুলোতে গ্যাপ থাকতে পারে, কোন জায়গাগুলো তুমি চিন্তা করতে পারছো না, তাহলে তুমি আশা করি আসলে একটা ক্লাস, এটা তো আসলে সলভ ক্লাস, তাহলে সলভ ক্লাস দেখে তো আসলে তুমি সঠিকভাবে বুঝতে পারবে না যে আসলে অনেক কিছু গ্যাপ থেকে যাবে, যে এটা কেন হইলো, এটা কেন হইলো, এটা এইভাবে কেন হইলো না। এই জন্য তোমার কিন্তু আরো বেসিক দরকার। আর এবং বেসিক তুমি যদি আমাদের বেসিক ক্লাসগুলো করতে চাও তাহলে যুক্ত হইতে পারো আমাদের বেসিক টু প্রো কোর্সে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।